তাহলে দেখো আমরা ক্যাটল ফার্মিংটা শুরু করেছিলাম। আর ক্যাটল ফার্মিং এর থেকে আমাদের মোটামুটি বিভিন্ন ভ্যারাইটির কাউ বাফেলো, তারপরে হচ্ছে দেশি ব্রিড, বিদেশি ব্রিড, তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কিভাবে করা হয়, এগুলো আমাদের হয়ে গিয়েছিল। তো আজকে আমরা পড়বো হচ্ছে ফার্ম ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। ফার্ম ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, ফার্মকে কিভাবে ম্যানেজ করতে হয়, ফার্মকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়। ফার্মকে ম্যানেজ করা মানে তোমাকে ফার্মে যে অ্যানিমালটা থাকে বা অ্যানিমাল গুলো যে থাকে, সেই অ্যানিমালকে কিরকম ফুড দিতে হবে, কিরকম ওদেরকে ওষুধ দিতে হবে, কিরকম ভ্যাকসিন দিতে হবে, এগুলো। তো ফার্ম ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস দুটো কারণে করা হয়। আমাদের ফার্মে যে ক্যাটেলটা আছে সে বেশি করে যাতে দুধ দেয়, ফর দা প্রোডাকশন অফ ক্লিন মিল্ক। তারপরে হচ্ছে 2 নম্বর কি, ফর দা হেলথ অফ দা অ্যানিমাল। ঠিক আছে, এই দুটো রিজনে ফার্ম ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস করা হয়। তো ফার্ম ম্যানেজমেন্ট প্র্যাকটিসে ক্যাটলদেরকে যেটা খাওয়ানো হয় সেটাকে বলে ফিড। ক্যাটলদেরকে যেটা খাওয়ানো হয়, এই এই লাইনটা আন্ডারলাইন করো, সেটাকে বলা হয় ফিড। এবার ক্যাটলদেরকে খাওয়ানোর সময় ফিডের মধ্যে কি কি থাকবে বেশি করে সেটা একটু মেনটেন করতে হয়। যেমন হচ্ছে কি কি কিভাবে মেনটেন, যেমন দেখো একটা লেখা আছে, দ্য ফুড ইজ রিকোয়ার্ড বাই দ্য অ্যানিমাল টু সাপোর্ট ইট টু পারফর্ম দ্য বেসিক ফাংশনস অফ লাইফ। ফুড দিয়ে, ফুড কেন দিব, যাতে ওরা নর্মাল ফাংশন গুলো করতে পারে। আর একটা হচ্ছে মিল্ক প্রোডাকশন রিকোয়ারমেন্ট। গরুকে যত বেশি ঘাস খাওয়াবা তত বেশি দুধ দেয়, জানো কি? হ্যাঁ। তো ইট ইনক্লুডস দ্য টাইপ অফ ফুড রিকোয়ার্ড ডিউরিং ল্যাকটেশন পিরিয়ড। যে ল্যাকটেশন পিরিয়ড আগের দিন বুঝিয়েছি, যে একটা বাচ্চা দেওয়ার পরে পরবর্তী প্রেগনেন্সি পর্যন্ত যতদিন দুধ দিবে সেটাকে ল্যাকটেশন পিরিয়ড বলে। তো এই ল্যাকটেশন পিরিয়ডে কতদিন কতটা করে দুধ দিচ্ছে সেটার জন্য আমাদেরকে ভালো করে খাওয়াতে হবে। তারপরে আমাদেরকে দেখতে হবে যে কতটা খাবার দেবো, সেটা ডিপেন্ড করে ক্যাটলের বডি ওয়েটের উপরে। আর মিল্ক প্রোডাকশনটা ডিপেন্ড করে যে আমাদের ফিডের মধ্যে কি কি কম্পোজিশন বা আছে, বা মিল্কের মধ্যে কি কি কম্পোজিশন আছে। While milk production part is dependent upon the level and composition of the milk. তো এবার চলে আসো ক্যাটলদেরকে কি কি খাওয়ানো হয়। কম্পোনেন্টস অফ ক্যাটল ফিড। ক্যাটল ফিড কে খাওয়ানো হবে রাফেজ। বেশি করে রাফেজ খাওয়ানো হয়, মানে ফাইবার, যাতে ওদের ডাইজেস্টিভ সিস্টেমটা খুব ভালো থাকে। হ্যাঁ, যেমন কি কি রাফেজ খাওয়ানো হয়, ফডার, সিলেজ, হে, লেগুমস, যেমন বার্সিম, লিউক্রিন, তারপরে যে কাউপি, আগাঠি, এগুলো খাওয়ানো হয়। এগুলো সবই ফাইবার জাতীয় খাবার। ফডার, ফডার মানে হচ্ছে তোমার গাছের পাতা, ভেজিটেবল। তারপরে হে মানে হচ্ছে খড় খাওয়ানো হয়, খড় দেখেছো, ড্রাইড রাইস স্টেম, সেটাকে বলে হে। এগুলো তোমার খাওয়ানো হয়। লেগিউমস মানে হচ্ছে শিম খাওয়ানো হয়। কাউপি মানে হচ্ছে মুগের ডাল, না মসুরের ডাল, না মুগ ডাল, মুগ ডাল, এগুলো বেশি করে খাওয়ানো হয়। আর কি খাওয়ানো হয়, কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট কি, যেমন ধরো সর্ষা, সর্ষার সিড থেকে অয়েলটাকে বের করার পরে মেশিনের আর এক সাইড থেকে এরকম পেস্ট বেরোতে থাকে, দেখেছো, যেটাকে বলে অয়েল সিড কেক। অয়েল সিড কেক, এগুলোকে বলে কনসেন্ট্রেট। তো কনসেন্ট্রেট জিনিসটা কি, যে কনসেন্ট্রেটের মধ্যে কি কি থাকে দেখো। কনসেন্ট্রেটের মধ্যে থাকে একটু বেশি করে নিউট্রিয়েন্টস থাকে, যেমন কার্বোহাইড্রেট প্রচুর থাকে, ফ্যাট থাকে, প্রোটিন থাকে, মিনারেল থাকে, ভিটামিন থাকে, এগুলো থাকে কনসেন্ট্রেটের মধ্যে। কি কি খাওয়ানো যেতে পারে স্যার কনসেন্ট্রেট? কটন সিড অয়েল, মানে তুলা গাছের সিড, কটন সিড মানে তুলা গাছের সিড। অয়েল সিড, সর্ষার সিড বা যে কোনো অয়েলের সিড। গ্রেইনস অফ মেইজ, ভুট্টা, ওটস, বার্লি, জওয়ার, বাজরা, গ্রাম, অ্যান্ড দেয়ার বাই প্রোডাক্ট সাচ অ্যাজ হুইট ব্র্যান্ড, মানে গমের খোসা। হুইট ব্র্যান্ড মানে হচ্ছে তোমার গমের খোসা। হুইট ব্র্যান্ড মানে গমের খোসা, রাইস ব্র্যান্ড মানে ধানের খোসা,
তারপর হচ্ছে গ্রাম হাস, মানে হচ্ছে তোমার ডালের খোসা, অয়েল সিড কেক যেটা বললাম, মোলাসেস মানে গুড় খাওয়ানো হয়, গুড়, হ্যাঁ এগুলো খাওয়ানো হয় হচ্ছে কনসেন্ট্রেট ফর্মে। যেমন তোমাদেরকে আমি যদি অয়েল সিড কেক দেখাই, এরকম দেখতে লাগবে। এই দেখো, খোল বলে, খোল, বুঝতে পারলাম? এটা হচ্ছে তোমার অয়েল সিড কেক, মানে সর্ষার সিড থেকে তেলটা বের করার পরে সর্ষার সিডের যে পেস্টটা বেরোয়, এটাকে বলে অয়েল সিড কেক। এটা খাওয়ানো হয়। এগুলোর মধ্যে প্রচুর ফ্যাট থাকে, হ্যাঁ, তো প্রোটিন থাকে, সেটা, এগুলো কনসেন্ট্রেটের মধ্যে পড়ে। নেক্সট চলে আসো হচ্ছে, নেক্সট চলে আসো, একদম ডাইরেক্ট চলে আসো এই ব্যালেন্সড রেশন। ব্যালেন্সড রেশন মানে ওদেরকে যে খাবারটা খাওয়ানো হবে সেটা খুব বেশি ফ্যাট থাকবে না, খুব বেশি কার্বোহাইড্রেট থাকবে না, সব ব্যালেন্সড কোয়ান্টিটিতে থাকবে, তাও ব্যালেন্সড রেশন। যেমন একটা আইডিয়াল ওয়েটের, আইডিয়াল এজের একটা গরুকে কি কি খাওয়ানো হয় দেখো, গ্রিন ফডার এন্ড ড্রাই গ্রাস খাওয়ানো হয় 15 থেকে 20 কেজি পার ডে। তারপরে হচ্ছে গ্রেইন মিক্সচার, মানে বিভিন্ন দানা শস্যের মিক্সচার, এটা খাওয়ানো হয় 4 থেকে 5 কেজি। ওয়াটার খাওয়ানো হয় 30 থেকে 35 লিটার। এছাড়া কিছু অ্যাডিটিভ ফিড খাওয়ানো হয়, অ্যাডিটিভ ফিড। অ্যাডিটিভ ফিড মানে অ্যাডিশনাল, অ্যাডিশনাল আরো কিছু খাওয়ানো হয়, যার মধ্যে কি কি থাকবে, অ্যান্টিবায়োটিক মানে ওষুধ, মিনারেল ট্যাবলেট থাকবে, হরমোন ট্যাবলেট থাকবে, যাতে ওরা সবসময় হেলদি থাকে। এগুলো কিছু অ্যাডিটিভ ফিডও ওদেরকে খাওয়ানো হয়। হয়ে গেল। তাহলে এবার চলে আসি যেখান থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ক্যাটল ফার্মদের ডিজিজেস। ক্যাটল ফার্মের ডিজিজেস, তো প্রথমে দেখো, ডিজিজ গুলোকে অনেক ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে, প্যারাসাইটিক ডিজিজ, ইনফেকশিয়াস ডিজিজ আর নন ইনফেকশিয়াস ডিজিজ। তো প্রথমে প্যারাসাইটিক ডিজিজ গুলো দেখিনি। প্যারাসাইট কাকে বলে? যে একটা হোস্টের বডিতে থাকে, হোস্টের ক্ষতি করে আর নিজের লাভ হয়, তাকে প্যারাসাইট বলে, তাই কি না? তো যেমন দেখো এখানে কি দেওয়া আছে, ফ্লিজ, তারপর হচ্ছে লাইস, হ্যাঁ মানে উকুন, ব্লাড সাকিং, ব্লাড সাকিং লাইস যেগুলো রক্ত চুষে খায়, তারপরে হচ্ছে টিকস, মাইটস, এগুলো হচ্ছে তোমার কিছু প্যারাসাইট। কিন্তু বলতো এরা বডির বাইরে থাকে, যেমন উকুন, উকুন বডির বাইরে থাকে না বডির ভিতরে থাকে? বাইরে থাকলে এদেরকে বলে এক্সটার্নাল প্যারাসাইট, ঠিক আছে? আরো একটা এক্সটার্নাল প্যারাসাইটের এক্সাম্পল দিচ্ছি, লিচ মানে জোঁক, হিরুডিনারিয়া, এ সাকস ব্লাড অফ বাফেলো অ্যান্ড কজেস অ্যানিমিয়া ডিজিজ, রক্ত কমে যায় কারণ ব্লাডটাকে চুষে খেয়ে নেয়। এগুলো হয়ে গেল কিছু এক্সটার্নাল প্যারাসাইট। আর প্যারাসাইট যদি বডির ভিতরে থাকে তাহলে বলবো ইন্টারনাল প্যারাসাইট। দেখো ইন্টারনাল প্যারাসাইট যেমন কি ওয়ার্মস মানে কৃমি, তারপর যেটা স্টমাককে এফেক্ট করে অ্যান্ড ইন্টেস্টাইনকে এফেক্ট করে, ঠিক আছে? তারপরে কি আছে, ফ্লুক, ফ্লুক যেটা হচ্ছে লিভারের ক্ষতি করে, দেখো লেখা আছে ড্যামেজ দ্য লিভার, পেয়েছো তো? এগুলো হচ্ছে প্যারাসাইটিক ডিজিজ। এবার চলে আসো ইনফেকশিয়াস ডিজিজ। ইনফেকশিয়াস ডিজিজ কাকে বলে? যে ডিজিজ গুলো একটা অ্যানিমাল থেকে আরেকটা অ্যানিমালে ছড়ায়, এই যে স্প্রেড বাই কন্ট্যাক্ট ফ্রম অ্যানিমাল টু অ্যানিমাল, সেগুলোকে বলে ইনফেকশিয়াস ডিজিজ। তো এই ইনফেকশিয়াস ডিজিজ তোমার এদিকে দেখবা ভাইরাল হতে পারে, ভাইরাসের জন্য হতে পারে, আবার ব্যাকটেরিয়াসের জন্য হতে পারে। যেমন ভাইরাল ডিজিজের এক্সাম্পল দেওয়া আছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, কাউ পক্স, ভ্যাকসিনিয়া, তারপরে রিন্ডার পেস্ট, এগুলো হচ্ছে তোমার কিছু ভাইরাল ডিজিজের এক্সাম্পল। এই ডিজিজ গুলোর কমন সিমটমস কি? সিমটম, ফুট অ্যান্ড মাউথ ডিজিজের সিমটম কি? ব্লিস্টার অন ফিট অ্যান্ড মাউথ, মানে মুখে আর পায়ের মধ্যে ফোড়া হয়ে যাবে। এক্সেসিভ ফর্মেশন অফ স্যালাইভা, মানে মুখ দিয়ে লালা পড়বে। সোরনেস অফ মাউথ, মুখগুলো ফুলে যাবে। ডিমিনিশড অ্যাপেটাইট, খিদা পাবে না।
অ্যান্ড হাই ফিভার, এগুলো হচ্ছে এই ভাইরাল ফিভার গুলোর সিমটমস। ব্যাকটেরিয়াল ডিজিজের কি কি এক্সাম্পল দেওয়া আছে? অ্যানথ্রাক্স, হিমোরোজিক সেপ্টিমিয়া, ব্ল্যাক কোয়ার্টার, এগুলো হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল ডিজিজের এক্সাম্পল দেওয়া আছে। এই ডিজিজ গুলোর সিমটম কি যেমন দেওয়া আছে দেখো লেখা, সরি সিমটম না তো, ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে, যদিও অত মনে থাকবে না। হিমোরোজয়িক সেপ্টিমিয়ার ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে পাস্টেরিওলা মল্টিডা, মোল্ডো মোনোসিডা। আর ব্ল্যাক কোয়ার্টারের ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে তোমার ক্লস্ট্রিডিয়াম চ্যানরুই। এইগুলো তো, এগুলো অত মনে থাকবে না, যাই হোক এগুলো রিডিং করে রেখো, এই জায়গাগুলো রিডিং করে রেখো। মেইন যেটা পড়বা সেটা হচ্ছে এই যে এই টেবিলটা পড়বা। প্রথম একটা টেবিল দেওয়া আছে দেখো, ভাইরাল ডিজিজ, পেয়েছো তো? এখানে লেখা আছে ভাইরাল ডিজিজ। ভাইরাল ডিজিজের এক্সাম্পল কি কি দেওয়া আছে? কাউপক্স, রিন্ডারপেস্ট, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, রেবিস আর ডার্মিটাইটিস, চামড়ার রোগ। আর সবগুলোর সিমটম লেখা আছে পাশে। যেমন কাউপক্সের সিমটম কি দেওয়া আছে? ফিভার অ্যাকম্পানিড বাই অ্যাপিয়ারেন্স অফ স্মল নডিউলস, জ্বর হবে আর গায়ের মধ্যে ছোট ছোট গোটা হয়ে যাবে। স্মল নডিউলস মানে গোটা গোটা হয়ে যাবে। রিন্ডার পেস্টের এক্সাম্পল কি দেওয়া আছে? কনস্টিপেশন ফলোড, কনস্টিপেশন মানে পায়খানা কষে যাবে, বাই সেভিয়ার ডায়রিয়া, তারপরে হঠাৎ করে পাতলা পায়খানা হবে। ডিসচার্জ ফ্রম দা আইজ অ্যান্ড নস্ট্রিল, চোখ আর নাক থেকে তোমার ফ্লুইড বেরোবে। আর লস অফ অ্যাপেটাইট, খিদা পাবে না। এরকম করে ফুট অ্যান্ড মাউথ ডিজিজের সিমটমস পড়বা, রেবিসের সিমটমস পড়বা, ডার্মিটাইটিসের সিমটমস পড়বা। এবার এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার কাউপক্স আর 3 নাম্বার ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। ঠিক আছে, যেগুলো পরীক্ষায় একটু বেশি আসে সেগুলো আমি একটু বলে দিলাম, কারণ এত ডিজিজ মনে থাকবে না। আবার ওইটা করে আসো না যে কোনো ডিজিজ জ্বর সর্দি কাশি দিয়ে দিলা, যে ডিজিজই হোক জ্বর সর্দি কাশি লিখে দিয়ে চলে আসবো, পেটে ব্যথা মুখে পোড়ায় এগুলাই দিয়ে চলে আসবো, স্যার কিছু তো নাম্বার পাই যাবো। কিন্তু প্রত্যেকটা ডিজিজের কিন্তু কিছু আলাদা আলাদা সিমটমস আছে। আমি চাই যাতে সিমটমস যাতে লিখতে না দিক, তোমাকে শুধু এটাই কোশ্চেন দিক যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ইজ হুইচ টাইপ অফ ডিজিজ, ভাইরাল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ, ফাঙ্গাল ডিজিজ না প্যারাসাইটিক ডিজিজ। তাহলে যদি অ্যান্সার করে আসতে পারো ভাইরাল ডিজিজ, এইটুকুনি আসার চান্সেস বেশি। কথাটা বুঝলা? সিমটম দিয়ে কোশ্চেন দিলে কোশ্চেনটা খুব কঠিন হয়ে যাবে। শুধু আইডেন্টিফাই করতে বললো তাহলে ঠিক আছে। তারপরে ব্যাকটেরিয়াল ডিজিজ কি কি আছে দেখে নি। ব্যাকটেরিয়াল ডিজিজ দেওয়া আছে অ্যানথ্রাক্স, হিমোরোজিক সেপ্টিমিয়া, ব্ল্যাক কোয়ার্টার অর ব্ল্যাক লেগ, তারপর হচ্ছে টিউবারকিউলোসিস, কি ব্রুসেলোসিস, তারপর হচ্ছে ম্যাস্টাইটিস আর স্যালমোনেল্লোসিস। এবার এই ডিজিজ গুলোরও দেখো একটু এখানে ইয়ে এসছে, আবছা আবছা এসছে, যাই হোক তোমরা বইতে দেখবা অ্যানথ্রাক্সের ইয়ে দেওয়া আছে কি, ফিভার উইথ সোয়েলিং অফ বডি, মিল্ক সিক্রিশন রিডিউসড, মানে জ্বর আসবে, বডি ফুলে যাবে আর মিল্ক প্রোডাকশন কমে যাবে। তারপরে হিমোরোজিক সেপ্টিমিয়ার সিমটম কি দেওয়া আছে? হাই ফিভার, তারপরে হচ্ছে অ্যানোরেক্সিয়া, ইনক্রিজড রেসপিরেশন, মার্কড স্যালিভেশন, মানে হাঁপাবে, মুখ দিয়ে লালা বেরোবে, হাই ফিভার হবে এগুলো। ঠিক আছে, এরকম করে ব্ল্যাক কোয়ার্টারের সিমটম দেখবা, টিউবারকিউলোসিসের সিমটম দেখবা, তারপর হচ্ছে ব্রুসেলোসিসের সিমটম দেখবা, ম্যাস্টাইটিস, আর লাস্টে হচ্ছে স্যালমোনেল্লোসিস। উচ্চারণ করতেও দাঁত ফাটিয়ে যাচ্ছে। স্যার এখান থেকে ব্যাকটেরিয়াল ডিজিজের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানথ্রাক্সটাই সব থেকে বেশি আসে, আর বাদ বাকিগুলো দেখে রেখো। ঠিক আছে, এবার চলে আসো ফাঙ্গাল ডিজিজ। ফাঙ্গাসের জন্য আবার অনেক ডিজিজ হয়, যেমন রিং ওয়ার্ম। রিং ওয়ার্ম দাঁত হাজা বলে বলে না, দাঁত হাজা চুলকানি থেকে দেয় আরাম সেলিকল মলম, মানে এই তোমার কি হয়ে যাবে, চাকা চাকা হয়ে যাবে আর চুলকাবে, হলো ফাঙ্গাসের জন্য হয়। ফাঙ্গাল ডিজিজ একটাই দেওয়া আছে আমার বইটাতে, একটু পুরনো বই, আমার এটাতে ডিভিশন করা নাই, তোমাদের বইতে নতুন বইতে আবার ডিভিশন করা আছে, হ্যাঁ কি না? হ্যাঁ, আমারটার মতনই আছে। ও, এটা আলাদা, ফাঙ্গাল ডিজিজ একটাই, হ্যাঁ। তারপরে প্যারাসাইটিক ডিজিজ আলাদা, প্যারাসাইটিক ডিজিজ আলাদা আছে।
মানে এই ডিভিশনটা একটু করে নিও। ফাঙ্গাল ডিজিজ একটাই আছে, এখানে 1 নাম্বার দিয়ে দিও। আর প্যারাসাইটিক ডিজিজ দুটো আছে। প্যারাসাইটিক ডিজিজ এক্ষুনি আমি পড়ালাম। যদি বাইরে থাকে তাহলে এক্সটার্নাল প্যারাসাইট, আর যদি ভিতরে থাকে তাহলে ইন্টারনাল প্যারাসাইট। ওই এক্সটার্নাল প্যারাসাইট যেমন এক্সাম্পল লাইস মানে উকুন টিকস, আর ইন্টারনাল প্যারাসাইট ওয়ার্মস মানে কৃমি ফ্লু লিভার ফ্লু, এগুলো হচ্ছে ইন্টারনাল প্যারাসাইট। আর এগুলোরও সিমটমস গুলো এখানে দেওয়া আছে। তাহলে অ্যাটলিস্ট এটা মনে রেখো কোন ডিজিজ কি রকম টাইপের, কোনটা ভাইরাল, কোনটা ব্যাকটেরিয়াল, কোনটা ফাঙ্গাল, কোনটা প্যারাসাইটিক। অ্যাটলিস্ট সেটা মনে রেখো। সিমটমস আসলে নিজের মধ্যে একটু বানায় লিখে দিও। জ্বর সর্দি কাশি হাত পা ব্যথা, খাওয়ায় খাইতে ইচ্ছা করে না, মিল্ক প্রোডাকশন কমে গেছে, মুখ দিয়ে লালা করতে, কিছু একটা লিখে দাও, 2-3টা মিলে যাবে। বুঝতে পারলা? 5-6টা 10 আর একটা লিখে দিবা, 2-একটা মিলে যাবে। এরকম বলা উচিত না আমার এজ এ টিচার, এরকম ফাঁকিবাজি বুদ্ধি। যদিও এখানে একটা টেবিল দেওয়া আছে ভাইরাল ডিজিজের এক্সাম্পল, যদিও ওগুলো ওই টেবিলে ছিলই। ব্যাকটেরিয়াল ডিজিজের এক্সাম্পল, ফাঙ্গাল ডিজিজের এক্সাম্পল, প্যারাসাইটিক ডিজিজের এক্সাম্পল, এইটা কাজের জিনিস, এইটাতে স্টার দিয়ে রাখুন। এই টেবিলটা কাজের, মার্কিং গুলো করুন। হয়েছে? আচ্ছা, তারপরে চলে আসো হোয়াইট রেভলিউশন। আমি তোমাদেরকে আগেও বলেছি, মিল্কের কালার যেহেতু হোয়াইট হয়, তাই হাই মিল্ক প্রোডাকশনের জন্য যেই টেকনিক গুলো ইউজ করা হয়েছিল ইন্ডিয়াতে, তারপরে মিল্কের প্রোডাকশন অনেক বেড়ে যায়, সেটাকে বলে হোয়াইট রেভলিউশন। আমি যখন ছোট ছিলাম তখন একটা অ্যাড দিত, আমুলের একটা অ্যাড দিত। হ্যাঁ, সে আমুল তোমরা দেখোনি, আমুলের একটা, আমুলে এখন আর অত অ্যাডভার্টাইজমেন্ট করে না, আগে খুব করতো। যে গ্রাম থেকে আহ, রাজস্থান হরিয়ানার ওই গ্রাম থেকে বউগুলো কলসিতে করে তোমার মিল্ক নিয়ে চলে যাচ্ছে আমুলের ফ্যাক্টরিতে। মানে ওরা আমুলকে ইয়ে দিচ্ছে, আর আমুল দেখাতো যে মানে আমরা দেশি প্রোডাক্ট, তারপরে হচ্ছে পিওর প্রোডাক্ট, এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট করতো। তো আর যখন আমুলের ফ্যাক্টরিটা দেখাতো, বাপরে বিশাল বড় একটা ফ্যাক্টরি, মানে কেউ দেখে বলবেই না যে এটা মিল্ক, মানে ডেয়ারি ফ্যাক্টরি। ও ভাববে এটা মনে হয় লোহা ইস্পাতের ফ্যাক্টরি, মনে হয় এত বড় ফ্যাক্টরি। মানে এগুলো হোয়াইট রেভলিউশনের। তো এই হোয়াইট রেভলিউশনের মেন মানে ইয়ে হচ্ছে, কর্ণধার হচ্ছে ডক্টর ভি কুইরিন কুরিন ডক্টর ভি কুরিন। আমারটা একটু ইয়ং আছে তো তো এই হোয়াইট রেভলিউশনের এই প্যারাগ্রাফটা জাস্ট একটু পড়ে রেখো, এর নামটা মেনলি মনে রেখো, ঠিক আছে? তাহলে ক্যাটল ফার্মিং এখানে আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা চলে আসি হচ্ছে পোল্ট্রি ফার্মিং। পোল্ট্রি ফার্মিং, এবার পোল্ট্রি মানে বোঝো, আমরা সবাই জানি পোল্ট্রি হচ্ছে বার্ডস, মেনলি আমরা বলি হচ্ছে পোল্ট্রি মানে হচ্ছে বার্ডস। তাড়াতাড়ি করব, কথা বলবো না। তো বার্ডস কে আমরা দুটো দুটো কারণে ফার্মিং করে থাকি। এক, বার্ডস কে ফার্মিং করে থাকি এগ দেওয়ার জন্য, যারা এগ দেয় তাদেরকে বলে এগার অর লেয়ার। যেই বার্ড গুলো মেইনলি এগের জন্য, সেই বার্ড গুলোকে বলে এগার অর লেয়ার। আর যেই বার্ড গুলোকে আমরা মিটের জন্য ইউজ করি তাদেরকে বলে চিকেন অর ব্রয়লার। আচ্ছা, একটু খুঁজে বের করে মার্ক করে নাও, ঠিক আছে? তো লেয়ার আর ব্রয়লারের একটু ডিফারেন্সটা একটু দেখে রেখো। যে 1 নম্বরে কি দেওয়া আছে, লেয়ারকে মেনলি ম্যানেজার মানে ইয়ে করা হয়, ফার্মিং করা হয় এগের জন্য, আর ব্রয়লারকে ফার্মিং করা হয় মিটের জন্য। 1 নম্বর, লেয়ারদের বড় হতে 20 উইকস টাইম লাগে, ওদেরকে বেশ যত্ন করে অনেক টাইম দিয়ে ওদেরকে বড় করা হয়। তো 20 উইকস পরে ওরা যখন বড় হবে, তারপর থেকে ওরা ডিম দিতে শুরু করবে, মানে যেই পারপাসে ওদেরকে বড় করা হচ্ছে আর কি। তো সো দে আর কেপ্ট ফর লেয়ার পিরিয়ড। এই শুধু ফার্স্ট লাইনটাই পড়ো, আর বেশি কিছু লাগবে না। আর এখানে কি দেওয়া আছে যে ব্রয়লাররা অত টাইম নেয় না, ওরা 6-7 উইকের মধ্যেই বড় হয়ে যায়, তারপরে ওদেরকে কেটে
মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় মিটের জন্য। তারপরে 3 নাম্বার চলে আসো, এগার বা লেয়ারের জন্য ওদের ফার্মিং এর জন্য অনেক বেশি জায়গা আর লাইটিং দরকার, এনাফ স্পেস এন্ড অ্যাডিকুয়েট লাইটিং। কিন্তু ব্রয়লারের জন্য এদের এমন কন্ডিশন দরকার যাতে করে ওরা তাড়াতাড়ি গ্রো ফাস্ট, কিন্তু যাতে মরে না যায়, লো মর্টালিটি, মর্টালিটি মানে মারা যাওয়া, মারা যাতে কম যায় সেই রকম ফেসিলিটি ওদেরকে দেওয়া হয়। তারপরে লেয়ারদের খাবারের মধ্যে বেশি করে ভিটামিন, মিনারেল আর মাইক্রোনিউট্রিয়েন্টস বেশি থাকে। এদের এদের মানে ডায়েটটাও রেস্ট্রিক্টেড হয়, যা তা খাওয়ানো হয় না। কিন্তু ব্রয়লারের চিকেনের জন্য ওদের ওজন বেশি দরকার, তাই ওদের খাবারের মধ্যে বেশি করে কি থাকে বলতো, প্রোটিন বেশি করে দেওয়া হয়, আর ভিটামিন এ আর ভিটামিন কে বেশি করে দেওয়া হয়। ঠিক আছে, আর ফ্যাট ফ্যাট যাতে করে ওরা অনেক সাইজে বড় হয়, যত বড় হবে তত বেশি মাংস হবে। তো এরকম আমরা কিছু পোল্ট্রি ব্রিড দেখে নিই, যেরকম আমরা ক্যাটলের অনেক ব্রিড দেখেছি দেশি বিদেশি, তো সেরকম আমরা কিছু পোল্ট্রি ব্রিড দেখে নিই। তো প্রথমে দেখে নিই দেশি বা ইন্ডিজিনিয়াস ব্রিড। দেশি বা ইন্ডিজিনিয়াস ব্রিড আসিল, চিটাগং, ঘাগুস, বাসরা, এগুলো হচ্ছে তোমার দেশি ব্রিড। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্রিড হচ্ছে আসিল, যেটাকে বলা হয় ইন্ডিয়ান গেম। ওই যে মোরগ লড়াই হয় কি না, মোরগ লড়াইয়ে এই এই মুরগিটাকে ইউজ করা হয় জন্য এটা ইন্ডিয়ান গেম মানে বলা হয়। তো এটার কি ফেসিলিটি, এর হাই ইল্ড অফ মিট, মানে অনেক বেশি তোমার দেয়, মাংসও দেয়, আবার ইজ গুড এগ লেয়ার, মানে ডিমও দেয়, দুটো পারপাসই এ করে। এর ওজন কত হতে পারে, তোমার ছেলেদের ওজন, তো মানে ফক্স মানে ছেলে পাখিগুলোর ওজন 4 থেকে 5 কেজি হতে পারে, আর হেন্স মানে মেয়ে পাখিগুলোর ওজন 3 থেকে 4 কেজি হতে পারে। আসিলেরও আরো অনেক ভ্যারাইটি আছে, যেমন পিলা, গোল্ডেন রেড, ইয়াকুব, ব্ল্যাক এন্ড রেড, নুরি হোয়াইট, আর কাজল ব্ল্যাক। বাবা, অ্যাক্ট্রেসদের নাম, বুঝলা। কিন্তু আহ, এই দেশি ব্রিড গুলোকে বড় করার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তোমরা দেশি মুরগির মাংস খেয়েছো? আমি খেয়েছি। হ্যাঁ, এবার কেমন কাকের মাংসের মতো লাগে। হ্যাঁ, দেশি মুরগির মাংসের লেগ পিসে মাংসই থাকে না, এত মানে ছোট হয়। তারপরে হচ্ছে দ্য ডিসঅ্যাডভান্টেজ কি, দে আর স্মলার ইন সাইজ, দে অলসো স্লো গ্রোয়িং, তাড়াতাড়ি বড় হয় না। 3 নাম্বার, দে লেস নাম্বার অফ এগস, যেমন পার ইয়ার মাত্র 60টা এগ দেয়, 60টা। দে প্রডিউস স্মল সাইজ এগস, এগুলো হচ্ছে দেশি ব্রিডের কিছু ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আমরা কিছু বিদেশি ব্রিড দেখে নিই, এক্সোটিক মানে বিদেশি। যেমন এক্সাম্পল, হোয়াইট লেগহর্ন, শুধু রিডিং করবা, নামটা মনে রাখবা, কিন্তু ইনফরমেশন খালি রিডিং করবা, কত বড় হয়, কি সাইজ হয়, কত কেজি ওজন হয়, ঠিক আছে, এগুলো খালি জাস্ট রিডিং করবা। তারপরে রোড আইল্যান্ড রেড, এটাও রিডিং করবা এগুলা। হ্যাঁ, রোড আইল্যান্ড রেড কোথায় পাওয়া যায়, যেমন বলা হয়েছে এটার নাম এসছে ইউএস এর রোড আইল্যান্ড, এই জায়গাতে এটা পাওয়া যেত, তাই ওখান থেকে নিয়ে আসা হয়েছে জন্য এটার নাম রোড আইল্যান্ড রেড। হোয়াইট লেগহর্ন কোথায় পাওয়া যেত, এখানে লেখা আছে হোয়াইট লেগহর্ন কোথায় পাওয়া যেত, না লেখা নেই। এনিওয়ে, জাস্ট এগুলো রিডিং করে রাখবা, নামগুলো মনে রাখার চেষ্টা করো। এখানে ছবিগুলো দেখো লেখা আছে, লাইট সাসেক্স, হোয়াইট লেগহর্ন, তারপর হচ্ছে ব্যারেট প্লাইমাউথ, ব্ল্যাক মিনর্কা, এইসব। কিন্তু আমরা যেরকম ক্যাটল ফার্মিং এ যেরকম ক্রস ব্রিডিং করিয়েছিলাম মনে আছে, তোমার একটা ভ্যারাইটির কাউ বাফেলো, সরি, ইয়ের সাথে, কি যেন, ছেলে গরুকে কি বলে বলো না, ভুলে যাই তো। আর ইংলিশে কি বলে, অক্স ছাড়া বুল। হ্যাঁ, একটা ভ্যারাইটির বুলের সাথে আর একটা ভ্যারাইটির কাউয়ের ব্রিডিং। তো সেরকমই এখানেও ক্রস ব্রিড বানানো হয়েছে, যে মনে করো দেশি ব্রিড ইন্ডিয়ান পোল্ট্রির সাথে মনে করো এক্সোটিক পোল্ট্রির মনে করো ব্রিড করা হয়েছে। তো যেমন ধরো HH260, IBL80, B77, ILS82, মনে হচ্ছে ওষুধের নাম, ওষুধের নাম, হ্যাঁ, এগুলো জাস্ট একটু দেখে রেখো। তো দেখো, এগের শেলের কালার যেহেতু একটু সিলভারি হোয়াইট, তাই হাই ইল প্রোডাকশন কে বলা হয় সিলভার রেভলিউশন। মনে রেখো, এই রেভলিউশন গুলোর নাম একটু মনে রেখো। হ্যাঁ, শুধু 1 নাম্বারটাই লাগবে, আর কিছু লাগবে না।
তো আমরা এই পোলট্রি ব্রিডের ভ্যারাইটি ইমপ্রুভমেন্ট যে করব, এই পোলট্রি ব্রিডের মধ্যে আমরা কি কি ভ্যারাইটি চাই দেখো, কি কি কোয়ালিটি চাই। 1 নাম্বার, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ চিক্স। চিক্স মানে মুরগির বাচ্চা, কতগুলো বাচ্চা দিচ্ছে, বাচ্চাগুলোর কোয়ালিটি কিরকম সেটা দেখতে হবে। 2 নাম্বার দেখবো ওদের সাইজটা কিরকম, যেমন আমি এইদিকে দেখাও, যদি ডোয়ার্ফ হয় মানে বেশি খাটো মাটো হয়, বেশি বড় সাইজের যাতে না হয়, তাহলে একটা ভালো দিক আছে একটু, মানে ডোয়ার্ফ মানে বেটে খাটো হলে একটা ভালো দিক আছে পোলট্রি, কেন বলতো, এরা সামার অ্যাডাপ্টেশন ক্যাপাসিটিটা খুব ভালো, মানে এরা হাই টেম্পারেচারকে টলারেট করতে পারে, যেহেতু সাইজ ছোট মোটো হয় সেই জন্য এদের অত বেশি গরম লাগে না। বড় সড়ো ভারী হলে ওদের আবার গরমটা বেশি লাগে। তো এটা একটা দেখবো, কারণ আমাদের ইন্ডিয়া মেনলি সামার কান্ট্রি, সেই জন্য। 2 নাম্বার দেখবো লো মেনটেনেন্স রিকোয়ারমেন্ট, অত বেশি মেনটেনেন্স করতে হয় না। গ্রামের দিকে যাওয়া দেখবো সকালবেলা খাঁচাটা খুলে দিচ্ছে, মুরগিগুলো এদিক ওদিক যায়, খায় দেয়, সন্ধ্যাবেলা আবার বাড়িতে চলে যায়, ওদেরকে অত বেশি কি মেনটেনেন্সও করতে হয় না, মানে আমি যা দিব তাই খাই মুরগি। 4 নাম্বার কি, আমরা দেখবো হচ্ছে ইমপ্রুভমেন্ট ইন হেন হাউস ফর এগ প্রোডাকশন, এটা দেখতে হবে। 2 নাম্বার হচ্ছে রিডাকশন ইন সাইজ অফ দ্য লেয়ার উইথ দ্য এবিলিটি টু ইউটিলাইজ মোর ফাইব্রাস চিপ অ্যান্ড ডায়েট ফর্মুলেটেড ইউজিং এগ্রিকালচারাল বাই প্রোডাক্ট। মানে কথাটা বোঝো, এইদিকে দেখো, এখানে জিনিসটা না বুঝতে পারলে একটা জিনিস দেখো, লেয়ার মানে কি বলো, বলো লেয়ার মানে কি, যারা এগ দেয়। তো তোমার লেয়ারের সাইজ বড় দিয়ে কি কোনো লাভ আছে? ব্রয়লারের সাইজ বড় দরকার, লেয়ারের সাইজ তো বড় দরকার নেই। তাহলে লেয়ারের সাইজ ছোট হতে হবে, ছোট হলে কি হবে, বেশি খাবার দিতে হবে না, বুঝতে পারছো? ইউটিলাইজ মানে ওকে ফাইব্রাস জাতীয় খাবার বেশি দিলেই হবে, চিপ ডায়েট মানে মোটামুটি খাবার দিলেই হবে, যেগুলো এগ্রিকালচারাল বাই প্রোডাক্ট, মনে করো কিছু ধানের গুঁড়া, এগুলো সেগুলো মানে এগ্রিকালচার থেকে যে বাই প্রোডাক্ট গুলো হয় ওগুলোই তোমাকে খাওয়ালেই চলবে, আলাদা করে খাবার টাবার অত কিনতে হবে না, মানে মোট কথা কম খরচায় তোমার কাজ হয়ে যাবে, এইগুলো কোয়ালিটি আমরা চাই। তো হোয়াট আর দা ডিজাইরেবল ট্রেডস, আমি অনেকদিন আগেও বলেছিলাম, ডিজাইরেবল মানে কি আর ট্রেডস মানে কি, আমরা কি চাই একটা ভ্যারাইটির মধ্যে কি কি কোয়ালিটি থাকুক, তাই না? তো চলে আসি, যারা এগ দেয় তাদের আমরা কি কি কোয়ালিটি দেখব, মানে এগারদের কি কি কোয়ালিটি দেখব। এগারদের আমরা কোয়ালিটি দেখব, এগ নাম্বার, বছরে কটা ডিম দেয়, সেক্সুয়াল ম্যাচুরিটি কত তাড়াতাড়ি বড় হচ্ছে, এগ হোয়াইট, এগের মধ্যে কত প্রোটিন আছে, বডি ওয়েট, ওদের বডি ওয়েট বেশি না কম, কারণ বডি ওয়েট কম হলেই বরঞ্চ ভালো এদের ক্ষেত্রে, ফিড এফিসিয়েন্সি কম খাচ্ছে না বেশি খাচ্ছে, তারপরে এগ সাইজ, এগের সাইজ গুলো ছোট না বড়, এগ শেপ, শেল কালার, এটা যদি অত ইম্পর্টেন্ট না, এগ শেপ শেল কালার অত ইম্পর্টেন্ট না, শেলের কোয়ালিটি আবার ইম্পর্টেন্ট, দেখা গেল শেল গুলো এমনই কোয়ালিটির যে একটুতেই ভেঙে যাচ্ছে, তাহলে তো আবার মুশকিল, তাই কি না? শেল কোয়ালিটিও একটু ভালো দরকার। আচ্ছা, তারপরে আর তারপরে আর কি কি কোয়ালিটি দেখবো, যে ইন্টারনাল কোয়ালিটি অফ এগ দেখবো, লাস্ট যেটা ইন্টারনাল কোয়ালিটি অফ এগ, এগের ভিতরে ইয়কটা কিরকম, এগুলা। আচ্ছা, এবার হিউম্যান রিপ্রোডাকশন, মানে অ্যানিমালের রিপ্রোডাকশন তোমরা ক্লাস 8-এ পড়ছিলা। তো অ্যানিমালের রিপ্রোডাকশনে ধরে নাও ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যদি ওভাম থাকে, ওভামটা যদি স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হয় তাহলে প্রেগনেন্ট হয়, তাই তো? কিন্তু ওভামটা যদি ফার্টিলাইজ না হয় তাহলে ফিমেলরা ওই ওভামটাকে, আনফার্টিলাইজড ওভামটাকে মেনস্ট্রুয়েশন করে বাইরে বের করে দেয়। তো এবার এরকম টাইপেরই একটা জিনিস মুরগির ক্ষেত্রেও হয়, মানে বার্ডের ক্ষেত্রেও হয়, কি যদি ওদের এগটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হয় তাহলে সেই ডিমের মধ্যে বাচ্চা থাকে, বুঝলা? আর যদি ওভামটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজ না হয় তবুও ওরা ডিম দিবে, কিন্তু ওই ডিমের মধ্যে বাচ্চা থাকবে না, কথাটা বুঝলা? এই এগ গুলোকে বলে ভেজিটেরিয়ান এগ। আমরা যে এগ খাই ওগুলো ভেজিটেরিয়ান এগ, প্রোডাকশন অফ ভেজিটেরিয়ান এগ, হ্যাঁ, অনেকে তো বলে নন ভেজিটেরিয়ান, অ্যানিমাল প্রোডাক্ট ওটা নন ভেজ, হ্যাঁ ওগুলো কোনো নন প্রোটিন ভেজ ভেজ টেজ না, নাম দেওয়া হয়েছে ভেজিটেরিয়ান এগ। তো স্যার কেন ভেজিটেরিয়ান এগকেই কেন বেশি প্রেফার করা হয়?
কারণ ফার্টাইল এগের এগ তাড়াতাড়ি পচে যায়, দ্য ফার্টাইল এগ রট র্যাপিডলি দেন ইনফার্টাইল এগ। মানে সেই জন্য দেখবা দোকানে যে ডিমগুলো রাখা থাকে, ওদের কি একদিনে সব ডিম বিক্রি হয়ে যায় না? মানে আছে মনে করো কয়েকদিন বা 1-2 সপ্তাহ থাকলো, তারপরে ধীরে ধীরে বিক্রি হলো। তো ততদিনও ডিমটা পচে না কেন? কারণ ওর মধ্যে এমব্রায়োটাই নেই, বাচ্চাই তো নাই। তাই ওটা পচবে কি? বুঝতে পারছো আমার কথাটা? যদি একটা ডেড বডি থাকে, ডেড বডিটা পচবে কিনা? কিন্তু কোনো বডি তো নাই। So thus the production of infertile egg is desired. Hence can lay egg without a cock. মানে যদি তোমার একটা ছেলে পাখি না থাকে, তবুও মেয়ে পাখিগুলো ডিম দিবে। মানে খালি কি ওভামটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজ করা নেই, মানে ওই ডিমের মধ্যে কোনো বাচ্চা নেই। এইটাকে বলে ভেজিটেরিয়ান এগ। আচ্ছা, এবার দেখো প্রোডাকশন অফ ব্রয়লার। ব্রয়লারে আমরা কি করব যে ওদের বেশি দিন টাইম লাগে না, এরা মোটামুটি 6-7 উইকের মধ্যেই বড় হয়ে যায়। 6-7 উইকের মধ্যেই বড় হয়ে যায়। আর এদের ওজন কত হয়? 700 গ্রাম থেকে 1.5 কেজির মতো, 1.5 কেজি হয় এই টাইমে। মানে বেশ ভারী হয়ে যায় কয়েক উইকের মধ্যে, তাতে করে এদেরকে তাড়াতাড়ি বাজারে বিক্রি করা যায়। তো এটার জন্য এদেরকে কি খাওয়ানো হয়? ভিটামিন রিচ সাপ্লিমেন্ট খাওয়ানো হয়, যাতে করে এরা তাড়াতাড়ি বড় হয়, ফর গুড গ্রোথ রেট অ্যান্ড বেটার ফিড এফিসিয়েন্সি। তারপরে এদেরকে এমন ভাবে কেয়ার করা হবে যাদের এদের মর্টালিটি, মানে কি একটু আগে বললাম, বলো মর্টালিটি মানে কি? মারা যাওয়া, ওটা যাতে না হয়। তারপরে হচ্ছে এনাবেল ফেদারিং অ্যান্ড মেনটেন ক্যারকাস কোয়ালিটি। মানে ফেদারিং মানে ওদের যে পাখনা গুলো হয়, আর ক্যারকাস মানে হচ্ছে ঠিক পাখনার নিচের যে চামড়াটা হয় বা হালকা হালকা যে লোমটা হয়, এগুলোর কোয়ালিটিও মেনটেন হয় যদি ঠিকঠাক করে খাওয়ানো হয়। না হলে কিন্তু পাখনা টাখনা না হলে এদের মিট গুলো কিন্তু অত ভালো হবে না। দে আর প্রডিউসড অ্যাজ ব্রয়লার এন্ড সেন্ট টু মার্কেট টু বি সোল্ড অ্যাজ মিট। এবার চলে আসো পোল্ট্রি কেয়ারে চলে আসো, মানে পোল্ট্রিদেরকে আমরা কেয়ার কিভাবে করি। তাহলে পোল্ট্রিকে কেয়ার করার, দেখো কেয়ার করার জন্য আমরা কি করব? ওদের হাউজিং দিব, ওদের শেল্টার দিব, আর ওদের ফিড মানে খাবার দিব। কিন্তু ব্যাপারটা হচ্ছে লেয়ার মানে যারা ডিম দেয় তাদের কেয়ার অন্যরকম ভাবে করতে হয়, আর যারা ব্রয়লার মানে যারা মাংস দেয় তাদের কেয়ার অন্যরকম ভাবে করতে হয়। বুঝলা? এবার লেয়ারদের আবার কেয়ার করার দুটা স্টেপ আছে। যখন ওরা গ্রোয়িং পিরিয়ডে থাকে তখন আলাদা রকমের কেয়ার করতে হয়, আর যখন ওরা ডিম দেওয়ার পিরিয়ডে মানে লেইং পিরিয়ডে থাকে তখন আলাদা রকমের কেয়ার করতে হয়। তো গ্রোয়িং পিরিয়ডে ওদেরকে কি রকম কেয়ার করতে হয় দেখো। গ্রোয়িং পিরিয়ড কোন টাইমটা? মানে যখন ডিম থেকে বেরোলো তার থেকে একদম আপ টু সেক্সুয়াল ম্যাচুরিটি, মানে আহ, বড় হওয়া পর্যন্ত, এই সময়কে এদেরকে বলা হয় গ্রোয়ার। এবার তার জন্য এই গ্রোয়ারদেরকে দেওয়া হয় এনাফ স্পেস, অনেক জায়গা দেওয়া হয় যাতে করে ওরা হেসে খেলে অনেক বড় হতে পারে। ওভার ক্রাউডিং যদি হয়ে যায়, দেখো লেখা আছে ওভার ক্রাউডিং হলে, মানে ভিড় যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেক ওদের গ্রোথ অত ভালো হয় না। আর ওদেরকে যে খাওয়ানো হয় ফিড, সেটাও খুব রেস্ট্রিক্টেড আর ক্যালকুলেটেড ম্যানারে খাওয়ানো হয়। কি বুঝতে পারছো তো? কিন্তু যখন ওরা বড় হয়ে গেল, মানে যখন ওরা এখন ডিম দিতে শুরু করবে, সেক্সুয়াল ম্যাচুরিটি, মানে একদম এন্ড অফ দা এগ লেইং, এই টাইমটাকে বলে লেইং পিরিয়ড। আর এই সময় ওদেরকে বলে এগার অর লেয়ার। এদেরকেও কি 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 প্রোভাইড করা হয়? এনাফ স্পেস, অ্যাডিকুয়েট লাইটিং। ইভেন যেই ঘরের মধ্যে রাখা হয় দিনের বেলা তো সানলাইট পাচ্ছে, ইভেন রাত্রিবেলা ওদের ঘরের মধ্যে বাল্ব লাগিয়ে রাখা হয় হলুদ হলুদ। পোল্ট্রি ফার্মে গেলে দেখবা, হ্যাঁ, ও বড় হলুদ হলুদ বাল্ব লাগিয়ে রাখা হয় যাতে করে মনে হয় যে সানলাইট আছে। কারণ যত লাইট দেওয়া হয় তত এদের গ্রোথ ভালো হয় দেখা গেছে। এবার দেখো লেখা আছে লাইটস ইন্টেন্সিটি অ্যান্ড ইটস ডিউরেশন, মানে কত বেশি জোরালো আর লাইট পড়ছে আর কতক্ষণ ধরে লাইট দেওয়া হচ্ছে। ডিউরেশন মানে কি কতক্ষণ ধরে লাইট দেওয়া হচ্ছে। এটা এদের কি বলতো লেইং আউটপুটকে ভালো এফেক্ট করে। আর এদেরকে কি খাওয়ানো হয় যখন এরা ডিম দেয়? তখন ওদেরকে খাওয়ানো হয় ভিটামিন, মিনারেল, মাইক্রোনিউট্রিয়েন্টস, যেগুলো তোমার এগের কোয়ালিটিকে ইনফ্লুয়েন্স করে। কিন্তু ব্রয়লারকে কিভাবে করা হয় জানো? ব্রয়লারে দেখবা ব্রয়লার মুরগি যে খাঁচাগুলোর মধ্যে থাকে, একটা খাঁচার মধ্যে 10-12টা ব্রয়লার, মানে মাথার উপরে উঠে বসে বসে আছে একটার উপরে মানে এদের ওভার ক্রাউডিং করেই রাখা হয়। কিন্তু আহ দেখো এখানে লেখা আছে যে এদের কি কি দেওয়া হয়, এদের কি কি ফেসিলিটি দেওয়া হয়। এদের ফেসিলিটি দেওয়া হয় হচ্ছে
ফাস্ট গ্রোথ যাতে হয় উইথ লো মর্টালিটি, মানে মারা যাতে না যায়, এইরকম কন্ডিশন ওদেরকে প্রোভাইড করা হয়। খাওয়ানো কি হবে? খাওয়ার মধ্যে বেশি করে থাকবে প্রোটিন, আর কি থাকবে ফ্যাট, আর কি থাকবে ভিটামিন এ, আর কি থাকবে ভিটামিন কে, আর থাকবে হচ্ছে ভিটামিন কে। এইগুলো হচ্ছে ওদের খাবারের মধ্যে থাকবে। এবার চলে আসো পোল্ট্রি ব্রিডের কি বলতো ডিজিজ গুলো আমরা দেখে নিই। ভাইরাল ডিজিজ কিছু আছে, ভাইরাল ডিজিজ। আচ্ছা ডাইরেক্ট এই টেবিলটাতে চলে আসো, ডাইরেক্ট টেবিলটাতে চলে আসো। ভাইরাল ডিজিজ দুটো আছে দেখো, ভাইরাসের জন্য দুটো আছে, একটা হচ্ছে ডার্মাইটিস আর একটা হচ্ছে ফাউল পক্স। যেমন ডার্মাইটিসের সিমটমস গুলো কি দেওয়া আছে, ইরিটেশন, ব্রিসলস, ব্লিস্টার এন্ড ইরাপশন অন দ্য স্কিন সারফেস, মানে চামড়ার উপরে ছোট ছোট ঘা হয়ে যাবে, ইরিটেশন হবে আর চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ফাউল পক্স হলে কি হবে, র্যাট লাইক পক্স, লেশিয়ানস অন কম, মানে মাথার ঝুঁটিটার মধ্যে ঘা হয়ে যাবে, ওয়াটলস, আইলিডস এন্ড ফিড, লেশিয়ানস ইন মাউথ, মুখ থেকে এরকম ভাবে মানে চামড়া খসে খসে পড়বে, ডিফিকাল্টি ইন ব্রিদিং, ইয়েলো চিজ লাইক ডিসচার্জ ফ্রম আইস এন্ড নোজ, চোখ আর নাক থেকে তোমার কি বলতো ইয়েলো কালারের একটা ফ্লুইড বেরোবে। এবার ব্যাকটেরিয়াল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ একটাই দেওয়া আছে, ফাউল কলেরা, এটার সিমটমস দেখে নিবা, লুজ মোশন আর ডিহাইড্রেশন। আর ফাঙ্গাল ডিজিজ একটাই দেওয়া আছে, অ্যাসপারজিলোসিস, যেটার একটাই সিমটম দেওয়া আছে, প্যাচেস অন স্কিন ডিউ টু গ্রোথ অফ মোল্ডস, মানে স্কিনের উপরে ছাতা হয়ে যাবে, ফাঙ্গাস হয়ে যাবে, মোল্ড মানে ফাঙ্গাস। এছাড়া হ্যাঁ এইগুলোই তো দেওয়া আছে, এছাড়া আরো অনেক ডিজিজের এক্সাম্পল ওপরে দেওয়া আছে দেখো। যেমন ভাইরাল ডিজিজের এক্সাম্পল দেওয়া আছে, ফ্লু, ডার্মাইটিস, ফাউল পক্স, কি রানীক্ষেত। তারপরে ব্যাকটেরিয়াল ডিজিজের এক্সাম্পল দেওয়া আছে, টিউবারকিউলোসিস, কলেরা, ডায়রিয়া। ফাঙ্গাল ডিজিজ ওইটাই দেওয়া আছে, অ্যাসপারজিলোসিস। প্যারাসাইট ডিজিজ দেওয়া আছে, ওয়ার্মস, মাইটস আর লাইস। আচ্ছা এবার নিচের দিকে চলে আসি। হ্যাঁ পোল্ট্রি তাহলে হয়ে গেল, এবার চলে আসো ফিশ প্রোডাকশন। পোল্ট্রি ডান, চলে আসো ফিশ প্রোডাকশন। প্রথমে আমরা এখন খালি ফিশারি শুনবো, ভালো করে শুনবা, জিনিসটা কনফিউজিং লাগতে পারে, জিনিসটা কনফিউজিং লাগতে পারে, তাই অনেকগুলো ফিশারির কথা বলবো, শুধু এইটুকুনি না, পরে আরো আছে। প্রথমে দেখো ফিন ফিশারি। ফিন ফিশারি কথাটার মানে কি, যে যেই মাছের ফিনস হয়, যেই যেই অ্যাকোয়াটিক অ্যানিমালের ফিনস হয় মানে পাখনা থাকে, সেগুলোকে বলা হয় সেগুলোকে ধরা বলা হয়, ধরাকে বলা হয় ফিন ফিশারি। কার্টিলিজেনিয়াস এন্ড বোনি ফিশ। শেল ফিশারি, যে অ্যাকোয়াটিক অ্যানিমালের শেল হয়, বলো কাদের শেল হয় বলো, ক্র্যাবস, কাঁকড়া, প্রনস মানে তোমার চিংড়ি, লবস্টার, তারপর হচ্ছে মোলাস্ক, মোলাস্ক মানে শামুকের মতো, যেমন অয়েস্টার, ঝিনুক, মাসলস এটাও আর এক ধরনের ঝিনুক, অক্টোপাস এটাও এক ধরনের মোলাস্ক, মানে যাদের শেল হয়। অক্টোপডস, হ্যাঁ অক্টোপডস। তো এদেরকে ক্যাপচার করাকে বলা হয় শেল ফিশারি। কি বুঝতে পারছো তো? লবস্টার, আমার খুব খাবার ইচ্ছা আছে লবস্টার, গলদা চিংড়ির মতো গো, সর্ষে বাটা দিয়ে। না, মানে বিদেশি আইটেম কিন্তু দেশি করে খাবো বুঝলা। হ্যাঁ ও দেখছো? আরে গলদা চিংড়ি আর কি বলবো, ভোনা পাতা দিয়ে বরফ রাখা, আবার পাশে লেবু। হ্যাঁ ভোনা পাতাটাকে এরকম ছিঁড়ে ছড়াই দিয়ে লেবু চিপে আরে এটা গরম জলে সিদ্ধ করা, দেখো দেখো এই যে দেখো ভিতরের মাংসটা দেখো, ও চিংড়ি মাছের মালাইকারি।
হ্যাঁ অক্টোবর অক্টোপাস আমি জীবনে খাবো না। একই 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 অক্টোপাস জীবনে খাবো না, কারণ এগুলা খাওয়ার অনেক গল্প আমি শুনছি। একটা চাইনিজ মেয়ে আছে, মেয়ে ছিল, মানে এটা অনেকের সাথেই হয়েছে। থাইল্যান্ড, তারপরে চাইনা, ওখানে কি কালচার বলতো, ওরা না এটাকে জিন্দা নেয়, এইটুকুনি একটা অক্টোপাস ছোট্ট সাইজের, ওটাকে সসের মধ্যে ডুবায়, নিয়ে ওটাকে জিন্দা গোটা একবার মুখের মধ্যে ঢুকায়, নিয়ে ওটাকে কামড়ায়, ভিতরে মারে, তারপরে গেল। এবার মেয়েটা করছে কি, মেয়েটা সসের মধ্যে নিচে নিয়ে গোটাটা মুখে ঢুকাইছে, নিয়ে ভালো করে চিবায় না, গিলে নিচ্ছে। এবার অক্টোপাসটা জিন্দা অবস্থায় ফুড পাইপ দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে অক্টোপাসটা ফুড পাইপটাকে ধরছে, এরকম একটা প্যাঁচায় ধরছে, ব্যাস। তুমি আবার খাইছো কোথায় যাবে, সঙ্গে সঙ্গে ওকে হসপিটালে নিয়ে যায়, ইয়ে করে বের করা হলো অক্টোপাসটাকে। হ্যাঁ, মরার মতনই অবস্থা হয়ে গেছিল। আমি একটা ছেলেকে পড়াতাম, ওই ছেলেটা একটা ডাক্তারের ছেলে, ও কলকাতার নারায়ণাতে পড়তো, কিন্তু এ এ তোমার নিট দেওয়ার জন্য 1 বছর বাড়িতে থেকে পড়ছিল। তো ও ও বাবা মা দুজনেই ডাক্তার, বুঝলা। তো ও ও ও ও যখন কলকাতাতে থাকতো, ওর বাবা মা অনেক টাকা পাঠাতো, তো ও অনেক খেতে পছন্দ করতো, খুব খেত। তো এরকম এত রেস্টুরেন্টে এত খেত, তো একটা রেস্টুরেন্টের শেফ ওর বন্ধুই হয়ে গেছিল, বুঝতে পারলা। তো ওই শেফটা ওকে বলেছে কি যে, শার্কের ফিন খাবার, শার্কের, ওই যে শার্কের পিঠের দিকে যে এরকম ট্রায়াঙ্গুলার শেপের একটা ফিন থাকে না, ওটাও বলে চোরাই চোরাই মার্কেটে বিক্রি হয়। তো বলে কি, শার্কের ফিন খাবা? হ্যাঁ খাবো। আর ও না সব খায়, মানে গরু, শুয়োর, সব। তো ও বলছে কি, খাবো। তো ও বলছে কি, ঠিক আছে, যদি কোনোদিন ও আসে তাহলে আমি তোমাকে জানাবো, এসে খেয়ে যাবা। তো এরকম একদিন কল করছে, বলে আসছে, হ্যাঁ তুমি চলে আসো। তো এবার ওটা তো মানে পাবলিক, মানে টেবিলে দিতে পারবে না, রেস্টুরেন্টে পাবলিক, তো ওকে ভিতরে কিচেনে নিয়ে গেছে। এবার পুরা একদম মানে ওই যে ভাপের মধ্যে যে আগুন বেরোয়, যে ওরকম ইয়ের মধ্যে রান্না টান্না করে পুরা সস ফস ঢাইলে ওকে বেশ সুন্দর করে সাজায় দিচ্ছে ভিতরে, কিচেনের ভিতরে একটা টেবিলে পুরা খাইছে, বুঝলা, বেশ ফ্যাটি মাল, বুঝলা, পুরা ফ্যাট থাকে ওটার মধ্যে। হ্যাঁ, কত টাকা নিচে জানো? 10,000 টাকা। খাই নিছে। মুখ দিয়ে একটু জল গড়ায় গেল। ক্যাভিয়ারটা খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এত দাম, বাটারের মতন খাইছে, খুব দাম। এনিওয়ে, তো চলো এবার দেখি। দেখো, ক্যাপচার ফিশারি, দেখো আজকে ফিশারি শেষ করতে হবে, ঠিক আছে, তাড়াতাড়ি। ক্যাপচার ফিশারি মানে তুমি নদী, পুকুর, পুকুর না সরি, নদী, তারপর হচ্ছে ওশান থেকে ডাইরেক্ট মাছ ক্যাপচার করে নিয়ে আসলা, নিয়ে এসে বাজারে বিক্রি করলাম। মানে তুমি কোনো সেট আপ করে ওদেরকে বড় করলাম না, মানে ওদেরকে পালন করলাম না, তুমি ডাইরেক্ট ক্যাচ করে নিয়ে এসে বাজারে বিক্রি করলাম, ওটা ক্যাপচার ফিশারি। কিন্তু তুমি যদি কালচার ফিশারি বলো, তুমি মাছের বাচ্চাগুলাকে নিয়ে আসলা, বুঝতে পারছো, তারপরে হ্যাচারিতে রাখলা, তারপরে ওদেরকে খাবার দিলা, তারপরে পুকুরে ট্রান্সফার করলা, পুকুরে ওরা আরো বড় হলো, তারপরে ওদেরকে ধরে নিয়ে বাইরে বিক্রি করলা, মানে ওদেরকে তুমি বড় করলা, কালচার করলা, তাহলে ওটা হচ্ছে কালচার ফিশারি। কালচার ফিশারি, দেখো এখানে লেখা আছে ফিশ ফিশ ফার্মিং অর পিসি কালচারও বলে, আর এটার আর একটা নাম অ্যাকোয়া কালচারও বলে। তো ক্যাপচার ফিশারি আর কালচার ফিশারির ডিফারেন্স শুধু রিডিং করে রেখো, আমি এটা অত যাচ্ছি না। আরো ফিশারি আছে, দেখো তাড়াতাড়ি। মেরাইন ফিশারি, মেরাইন ফিশারি মানে হচ্ছে সমুদ্রের জলের মাছকে ধরা হচ্ছে মেরাইন ফিশারি। আর ফ্রেশ ওয়াটার ফিশারি মানে বুঝতে পারছো, যেটা সমুদ্রের জলের মাছ না, মানে সল্টি ওয়াটার না, যেমন নদীর জল, তারপরে পুকুরের জল, লেকের জল, ওখান থেকে মাছকে ধরাকে বলা হয় ফ্রেশ ওয়াটার ফিশারি। যেমন রিভার, ক্যানাল, লেক, রিজার্ভার, ট্যাঙ্ক, পন্ড, প্যাডি ফিল্ড, এগুলো হচ্ছে ফ্রেশ ওয়াটার ফিশারি। আর ব্র্যাকিশ ওয়াটার ফিশারি হচ্ছে একটু কাদা কাদা হবে, হ্যাঁ, যেমন ধরে নাও এস্টুয়ারি হতে পারে, এস্টুয়ারি, যেমন লাস্ট পার্ট অফ রিভার দ্যাট গেটস টাইডাল ওয়াটার ফ্রম সি, মানে যেই জায়গাটায় রিভার সি এর সাথে গিয়ে মিশছে, ওই জায়গাটা একটু লাস্ট পার্টটা। তারপরে লেগুনস, লেগুনস কি বলে, শ্যালো সল্ট ওয়াটার লেক সেপারেটেড ফ্রম সি ব্যাংক, মানে সমুদ্র থেকে আলাদা হয়ে যাওয়া ছোট ছোট সল্ট ওয়াটারের লেক,
তারপর হচ্ছে কোরাল রিফ, তারপর হচ্ছে ম্যানগ্রোভ সোয়াম্প সুন্দরবনে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, ট্রপিক্যাল ট্রি গ্রোয়িং ইন মাড অফ সি শোর, সমুদ্রের ধারে ছোট ছোট মানে ওই যে মানে কাদা কাদা যে যে যার মধ্যে গাছ হয় এগুলোকে বলে ম্যানগ্রোভ সোয়াম্প। তো এগুলো হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার ফিশারি। এবার দেখো আমি বলছি কি, ভাবো এটা একটা কন্টিনেন্ট, ভাবো এটা এশিয়া বা অস্ট্রেলিয়া ভাবো। এবার এই কন্টিনেন্টের চারিদিকে কি আছে বলো? ওয়াটার আছে। আর ভাবো এই কন্টিনেন্টের ভিতর দিয়ে একটা নদী যাচ্ছে বা এই জায়গাটা একটা পুকুর আছে। তাহলে তুমি যদি বলো আমাকে ফ্রেশ ওয়াটার ফিশারি আর ব্র্যাকিশ ওয়াটার ফিশারি, এ নিশ্চয়ই একটা কন্টিনেন্টের ভিতরে থাকে, হ্যাঁ কি না? তাই এদেরকে বলে ইনল্যান্ড ফিশারি। ইন মানে কি ভিতরে, আর এর বাইরে হলে কি হবে? ম্যারাইন ফিশারি। বুঝতে পারছো তো? তাহলে ইনল্যান্ড ফিশারি এটা হয়ে গেল। তো অনেকগুলো ফিশারির আমরা নাম, টাইপের নাম আমরা শুনলাম। এবার চলে আসো মেরাইন ফিশারি। মেরাইন ফিশারি থেকে কি কি মাছ খালি একটু পড়ে রাখবা, যে পমফ্রেট, ও হো হো, সর্ষা ভাপা দিয়ে পমফ্রেট, বুঝলা? এরকম ভাবে, এরকম ভাবে হাত দিয়ে ভাঙবা তো একটা কাটাও থাকবে না, কেকের মতো সুরুত করে চলে আসবে বডির থেকে, তারপরে এরকম করে খাও এক পিস। আহ তারপর হচ্ছে ম্যাকারেল, টিউনা, সার্ডিন, বোম্বে ডাক, ইল, হিলসা, এটা তো ইলিশ মাছের পাতুরি, পোনা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, এবার হলো ডালিয়া। পায় না তাহলে ও মাছ যে আমার ভালো লাগে। টুনা হয় না টুনা। টুনা ফুনা পাওয়া যায় না, আরে ইলিশ হচ্ছে মাছের রাজা, বুঝলা? আর কি লাগে, ইলিশ মাছের গন্ধ দিয়েই অর্ধেক খাওয়া হয়ে যাবে, বুঝলা? ইলিশ মাছ ভাজা আর একটা কাঁচা লঙ্কা আর সাদা ভাত, আর কিচ্ছুই লাগবে না, দেখবা ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দুই দুই তিন পিস, দুই তিন পিস মাছ থাকবে, সামান। এগুলো দেখে রেখো, হ্যাঁ। তো এই ব্যাপার হচ্ছে যে এই মেরাইন ফিশাকে ধরা, ক্যাপচার করা হয় কি করে? ক্যাপচার করার জন্য অনেক রকমের ডিভাইস ইউজ করা হয়। এদিকে দেখো, এবার ফিশিং ট্রলার ইউজ করা হয়, ইকো সাউন্ডার ইউজ করা হয়, স্যাটেলাইট ইউজ করা হয়। হ্যাঁ আমি বুঝাচ্ছি, দেখো ফিশিং ট্রলার, আগে জিনিসটা দেখো। নেট দিয়ে দেয় করে। দেখো ফিশিং ফিশিং ট্রলার হচ্ছে এই যে এই জিনিসটাকে ফিশিং ফিশিং ট্রলার বলে। বুঝতে পারছো? মানে একটা জাহাজের দুই দিকে বেশ বড় বড় এরকম নেট লাগানো, এটাকে এরকম করে মানে সমুদ্রের মধ্যে ডুবাবে, ওর মধ্যে যখন অনেক ফিশ চলে আসবে তারপরে উঠায় নিবে, ওতে অনেক ফিশ হয়ে গেল। তো এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার, আহ, মনে করো আমি বলছি যেটা, ভাবো ওশান, মেরাইন মেরাইন ফিশারিতে আমরা আছি। ওশান তো অনেক বড়, তো এই জাহাজগুলো বুঝতে পারে কি করে যে কোথায় মাছের গ্রুপ আছে? ঠিক আছে, তো ভাবো এটা হচ্ছে ওশান। ভাবো এইখানটাতে একটা জাহাজ আছে, এর মধ্যে ফিশিং ট্রলার ট্রলার আছে, ভাবো এটা। এবার মনে করো এইখানে আছে একটা স্কুল অফ ফিশ। মাছের দলকে কি বলে? স্কুল অফ ফিশ বলে। লায়নের দলকে কি বলে? প্রাইড অফ লায়ন। আর ভেড়ার দলকে কি বলে? হার্ড অফ শিপ। এগুলা পড়নি? তো মাছের একটা দল আছে। এবার দেখো এই জাহাজের নিচে একটা এরকম ডিভাইস লাগানো থাকবে, এরকম একটা ডিভাইস লাগানো থাকবে। এই ডিভাইসটা সাউন্ড ওয়েভ ছাড়বে। এই ডিভাইসটা কি বলতো? সাউন্ড ওয়েভ ছাড়বে। এই সাউন্ড ওয়েভটা জলের ভিতর দিয়ে ট্রাভেল করতে 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 যখনই স্কুল অফ ফিশ মানে মাছের দলটাকে যখন ধাক্কা মারবে, তখনই মানে কোন জায়গাটায় গিয়ে সাউন্ডের ওয়েভটা আটকে গেল সেটা এইখান মানে এটা ক্যালকুলেশনটা এদের এখানে মনে করো মনিটর ফনিটর আছে, ওখানে চলে যাবে। বুঝতে পারলা? তারপরে ওখান থেকে ওরা পাঠিয়ে দিবে স্যাটেলাইটে, ওখান থেকে ওই মানে সিগন্যালটা স্যাটেলাইটে পাঠিয়ে দিল। স্যাটেলাইট এই ডিস্টেন্সটাকে মেজার করে লোকেশন ইয়ে করে এই মাছের এক্সাক্ট লোকেশন বলে দিল। বুঝতে পারলা? তারপরে এই জাহাজটা এখানে চলে আসলো, তারপরে ফিশিং ট্রলার দিয়ে মাছগুলোকে ধরে নিল। বুঝতে পারলাম? স্যার এই মাছগুলো কি জাহাজটা আস্তে আস্তে যদি মাছগুলো অন্যদিকে চলে যায়, তাই কি না? তো ওটা কন্টিনিউ সাউন্ড ওয়েভ ছাড়তে থাকে, ওদেরকে লোকেট করতে 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 ওরা ঠিক ওই জায়গাটায় যায়। কিন্তু এগুলো জিনিস কি অত ভালো না কিন্তু। কেন ভালো না?
কারণ এরকম করে তো আমরা ওভার এক্সপ্লয়টেশন করে ফেলছি না, এত সায়েন্স ফাইন্স লাগিয়ে এত মাছ ধরে নিলে তো একদিন তো সব মাছই তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, ন্যাচারালি সেই জন্য এগুলো খুব, এগুলোর জন্য অনেক লাইসেন্স ফাইসেন্স লাগে, সবাইকে দেয় না। হ্যাঁ, তারপর তার উপরেও আবার কি মানে মান্থলি একটা কোয়ান্টিটি গভর্নমেন্ট ইয়ে করে দেয় যে আপনারা মাসে এতগুলোর বেশি মাছ ধরবেন না, নাহলে তো ওদের পপুলেশন অনেক কমে যাবে, ওরা তো এক্সটিংক্ট হয়ে যাবে, হ্যাঁ কি না? তো এইগুলো হচ্ছে ইকো সাউন্ডার। এই এই যে সাউন্ড ওয়েভ যে ছাড়ছে এটার নাম ইকো সাউন্ডার। তারপরে স্যাটেলাইট, এগুলো হচ্ছে অনেক ডিভাইস ইউজ করা হয়। আচ্ছা, নেক্সট চলে আসো অ্যাকোয়া কালচার। অ্যাকোয়া মানে হচ্ছে ওয়াটার। তো অ্যাকোয়া কালচার বলতে যদি শুধু ভাবো ফিশ, তাহলে তোমার কনসেপ্ট ভুল। অ্যাকোয়া মানে ওয়াটার, মানে আর আমরা কি ওয়াটারের অ্যাকোয়াটিক অ্যানিমাল হিসেবে শুধু ফিশকেই খাই না, আমরা খাই ফিশ, ফিশের সাথে প্রন, চিংড়ি, ক্রেফিশ, লবস্টার, ক্র্যাব, শ্রিম্প, মাসেল, অয়েস্টার, সিউইড, অনেক, এগুলো সবই অ্যাকোয়া কালচারের মধ্যে পড়বে। অ্যাকোয়া কালচার যদি সমুদ্রের জলের হয় তাহলে বলে ম্যারি কালচার, আর যদি ফ্রেশ ওয়াটারের হয় তাহলে ফ্রেশ ওয়াটার কালচার ফিশারি। ঠিক আছে, এবার তাহলে ম্যারাইন ওয়াটার, তারপরে অ্যাকোয়া কালচার হয়ে গেল। এবার চলে আসো ইনল্যান্ড ফিশারি, মানে একটা কন্টিনেন্টের ভিতরে। তো এরকম হতে পারে যে রিভারাইন ফিশারি হতে পারে, রিভার থেকে মাছ ধরা, রিজার্ভার ফিশারি হতে পারে কোনো ওয়াটার রিজার্ভার থেকে ধরা, লেক থেকে ধরা, পন্ড থেকে ধরা, বা এস্টুয়ারি থেকে ধরা। এগুলো হচ্ছে সব ইনল্যান্ড ফিশারির মধ্যে পড়ে যাবে। এবার এইবার চলে আসো ইন্টিগ্রেটেড ফিশ কালচার। যদিও আমি তোমাদেরকে ইন্টিগ্রেটেড এগ্রিকালচার আগেও পড়িয়েছিলাম, ইন্টিগ্রেটেড এগ্রিকালচার তোমাদেরকে এই চ্যাপ্টারের শুরুর দিকে আমি একবার দেখিয়েছিলাম, ধানের জমিতে মাছ চাষ, ভুলে গেলাম? বুঝতে পারছো? এই যে দেখো ধান, এই যে এখানে মাছগুলো দেখা যাচ্ছে, ধানকে লাগানো হয় জমা জলের মধ্যে, ওই জলের মধ্যে ধানও হচ্ছে মাছও হচ্ছে, তাহলে একসাথে দুটা ইন্টিগ্রেটেড, ইন্টিগ্রেটেড ফিশ কালচার। তো স্যার, আহ, শুধু ধান ছাড়া অন্য কোনো ক্রপ নেই? হ্যাঁ দেখো, এখানে দেখে নাও, মানে মাছকে চাষ করা হবে প্যাডি মানে ধান, প্লাস কাম ফিশ মানে প্লাস ফিশ। আবার আরেকটা আছে, কোথায় গেল গেল, কোথায় গেল রে? শুধু ধানেরটাই দেওয়া আছে, বুঝলা? আচ্ছা, ধানেরটাই দেওয়া, এছাড়া আছে কোকোনাট। কোকোনাট মনে করো পুকুর আছে, পুকুরের চারিদিকে কোকোনাট গাছ আছে, তো পুকুরের মাছ হচ্ছে, পাশে কোকোনাট ট্রি হচ্ছে। এবার কোকোনাট ট্রি একটু মানে ওই পন্ড থেকে জল টল নিয়ে অনেক বড় হয়। তারপরে ব্যানানার গার্ডেনেও তোমার মাছ চাষ করা যায়। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে কেজ কালচার। কেজ কালচার কি? ন- তোমার হচ্ছে নদীর কোনো একটা জায়গা ঘিরে দিবে জাল দিয়ে, নদীর কোনো একটা জায়গা জাল দিয়ে ঘিরে দিবে কি দিয়ে? বাঁশ দিয়ে ঘিরে দিতে পারে, বা স্টিলের কেজ দিয়ে ঘিরে দিতে পারে। এই যে দেখো, এখান থেকে একটা আইডিয়া পাবা, এটা যদিও স্টিলের কেজ দিয়ে, হ্যাঁ, এই যে স্টিলের কেজ দিয়ে তোমার নদীর কোনো একটা জায়গাকে ঘিরে দিল। এই কেজ গুলো যত ছোট মনে হচ্ছে অত ছোট না, কিন্তু বিশাল বড় এগুলা। হ্যাঁ, তো তো এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেয় কেন স্যার? কারণ হয়তো ওই মাছগুলো নদী ছাড়া বাঁচে না, কথাটা বুঝলা? তো কেজের মধ্যে তো ফুটো ফুটো থাকে, তো নদীর স্রোতটা ঢুকে আবার আর দিক দিয়ে নদীর স্রোতটা বেরোয় যায়, তো মাছগুলো ভাবে কি আমরা নদীর মধ্যেই আছি, মানে এটা একটা সিমুলেশনের মতো ভাবে, বুঝতে পারলাম? আসলে ওরা নদীর মধ্যে নাই, ওরা একটা কেজের মধ্যে যাচ্ছে আছে। তো এইরকম এটা হচ্ছে কেজ কালচার। তো এই কেজটা বানানো যেতে পারে কি দিয়ে? ব্যাম্বু দিয়েও বানানো যেতে পারে, আর মানে স্টিল দিয়েও বানানো যেতে পারে, যেগুলো হচ্ছে নদীর মধ্যে ডোবানো থাকে। এইবার চলে আসে হচ্ছে ইন্টিগ্রেটেড ফিশ গুলো। ও এখানে আছে, এইখানে আছে, তাই তো বলি খুঁজে পাচ্ছিলাম না। ইন্টিগ্রেটেড ফিশ কালচার মানে এখনই যেটা বললাম, প্যাডি ফিল্ডের মধ্যে ধান মাছ চাষ করা। এবার প্যাডি ছাড়া এটা হতে পারে ব্যানানাও হতে পারে, কোকোনাটও হতে পারে।
এখানেও মানে ফিশের সাথে সাথে এগুলো কালচার করা। নেক্সট এবার চলে আসো হচ্ছে কম্পোজিট ফিশ কালচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টা স্টার দিয়ে রাখো। কম্পোজিট ফিশ কালচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম্পোজিট ফিশ কালচার হচ্ছে, ধরে নাও একটা পুকুর আছে, এদিকে দেখো সবাই, খুব ইম্পর্টেন্ট বলছি কিন্তু। একটা পুকুর আছে, এই পুকুরে মনে করো ওপরের দিকে ছোট ছোট প্ল্যাঙ্কটন ভেসে বেড়ায়। প্ল্যাঙ্কটন মানে মাইক্রোস্কোপিক প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, যেগুলো মাইক্রোস্কোপের নিচে দেখতে হয়, এমনি দেখা যায় না। প্ল্যাঙ্কটন ভেসে বেড়াচ্ছে। এইখানে কিছু মনে করো অ্যাকোয়াটিক সাবমার্জড প্ল্যান্ট আছে। এইখানে মনে করো কিছু উইডস আছে। কথাটা বুঝতে পারছো? এখানে কিছু আছে। এইখানে মনে করো নিচের দিকে কাদা কাদা আছে, এই কাদার মধ্যে কিছু ইনসেক্ট আছে, বা এই কাদার মধ্যে কিছু ওয়ার্মস আছে। এইবার দেখো সানলাইট তো একটা পুকুরের একদম ডেপথ অব্দি পৌঁছায় না, হ্যাঁ কি না? একদম মনে করো আপার লেভেল এতটা পর্যন্ত খুব ভালো লাইট পৌঁছালো, তারপরে মিডিল জায়গাটাতে একটু কম লাইট পৌঁছালো, বুঝতে পারছো? আর একদম নিচের দিকে একদমই ডার্ক থাকে, একটা পুকুরের একদম নিচের দিকে সানলাইট এত পৌঁছায় না। তো কোনো কোনো মাছ এই জায়গাটাতে থাকতে পছন্দ করে, কোনো কোনো মাছ এই জায়গাটাতে থাকতে পছন্দ করে, ওরা এই প্ল্যাঙ্কটন গুলোকে খায়, বা এই এই প্ল্যান্ট গুলোকে খায়। আর একটু গরম গরম থাকতে ভালো, এই জায়গাটা একটু ওয়ার্ম হয়, তাই কি না? তো একটু গরম জায়গায় থাকতে ওরা পছন্দ করে। কোনো কোনো মাছ, এত এদেরকে বলে সারফেস ফিডার, এদেরকে বলে সারফেস ফিডার। এবার কোনো মাছ আছে যারা খুব বেশি গরমও পছন্দ করে না, খুব ঠান্ডাও পছন্দ করে না, আর ওরা এই প্ল্যান্ট গুলোকে খেতে পছন্দ করে। তো এরা মাঝখানে থাকে, এদেরকে বলে কলাম ফিডার, এদেরকে বলে কলাম ফিডার। আর কোনো কোনো মাছ আছে যারা একটু ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে, আর নিচের এই ইনসেক্ট ওয়ার্মস এগুলোকে খেতে পছন্দ করে, এদেরকে বলে বটম ফিডার, এদেরকে বলে বটম ফিডার। তো এবার তুমি যদি একটা পুকুরে এক টাইপেরই মাছ চাষ করো, ধরে নাও শুধু তুমি সারফেস ফিডারকেই চাষ করছো, তাহলে তুমি এই মাছকে যেই খাবারটা দিচ্ছ, যেই খাবারটা দিচ্ছ, এই খাবারটা তো অনেকটা নিচেও চলে যায়, হ্যাঁ কি না? খাবারটা নিচেও চলে যায়, কিন্তু এই মাছটা কি নিচে গিয়ে খাবারটা খাবে? খাবে না। তার মানে তোমার যতটা তুমি ইয়েটা দিচ্ছ, ইনপুট দিচ্ছ, সেটা ফুললি ইউটিলাইজ হচ্ছে না। প্লাস সারফেস ফিডাররা শুধু সারফেসেই থাকে, তার মানে ও তুমি এখানে অত বেশি মাছও পাবা না। তো যদি একটা পুকুরে একটাই মাছকে চাষ করা হয়, যদি একটা পুকুরে একটাই এক ধরনেরই মাছকে চাষ করা হয়, তাহলে বলে মনোকালচার। মনো মানে ওয়ান। হ্যাঁ, কিন্তু যদি আমি একটা পুকুরে 3 রকমের মাছকে চাষ করি, বুঝতে পারছো তো? যদি আমরা সারফেস ফিডার কেও ছেড়ে দিই, তারপরে হচ্ছে কলাম ফিডার কেও ছেড়ে দিই, আর হচ্ছে বটম ফিডার কেও ছেড়ে দিই, 3 রকমেরই মাছকে আমি পুকুরের মধ্যে ছেড়ে দিলাম, কেউ কারোর সাথে মারপিট করবে না। হ্যাঁ, সারফেস ফিডাররা সারফেসে থাকবে, হ্যাঁ, কলাম ফিডাররা মাঝখানে থাকবে, আর বটম ফিডাররা নিচে থাকবে। প্লাস এদের প্রত্যেকের খাওয়ার জিনিসও আলাদা আলাদা। সারফেস ফিডাররা এগুলো খায়, প্ল্যাঙ্কটন গুলোকে খায়, কলাম ফিডাররা এগুলোকে খায়, বটম ফিডাররা নিচের ইনসেক্ট আর ওয়ার্মস এগুলোকে খায়। তো কেউ কারোর সাথে স্পেস আর ফুডের জন্য মারপিট কম্পিটিশন করে না, বুঝতে পারলা? তাহলে তুমি যদি এখানে আবার ফুড দাও, এই ওপরের দিকে যে ফুড গুলো থাকবে সেগুলো সারফেস ফিডার খাবে, কোনো ফুড যদি নিচে চলে যায় সেটাকে কলাম ফিডার খাবে, কোনো ফুড যদি বটমে চলে যায় সেটা বটম ফিডার খাবে। তার মানে তুমি যেই ইনপুটটা দিচ্ছ ওটা ফুললি ইউটিলাইজ হচ্ছে। প্লাস তুমি একটা পুকুর থেকে কত প্রোডাকশন পাবা, হ্যাঁ কি না? তো প্রোডাকশন এখানে প্রচুর বেড়ে যায়। এই একটা পুকুরে এত রকমের মাছ চাষ করাকেই বলা হয় কম্পোজিট ফিশ ফার্মিং অর পলিকালচার। কম্পোজিট ফিশ ফার্মিং অর পলিকালচার। তো এটা ভালো করে কিন্তু রিডিং করে রাখবা, রিডিং না মানে বেশ ভালো করে পড়ে রাখবা। এটাতে করে দেখা গেছে কি যে স্যার, তোমার আহ, লাভ কত পার্সেন্ট বাড়ে বা লাভ কত টাইমস বাড়ে, 8 to 9 টাইমস বেড়ে যায়। মানে ধরে নাও মনোকালচার করলে যদি তোমার 1 লাখ টাকা লাভ হতো, বুঝতে পারলা? তো একটা পুকুর থেকে 1 লাখ টাকা লাভ হতো, সেখানে পলিকালচার করলে তোমার একটা পুকুর থেকে 8 থেকে 9 লাখ টাকা লাভ হবে।
তো এই 1 লাখ দেওয়ার জন্য তুমি মনে করো 50,000 ইনপুট দিচ্ছিলা, বুঝলা, 50,000 টাকার ফুড দিচ্ছিলা, কিন্তু এখানে 50,000 টাকার ফুড দিয়ে তোমার 8-9 লাখ টাকা লাভ হবে। বুঝতে পারছো তো? তো এটার জন্য তোমাকে খুব কেয়ারফুলি ফিশ গুলোকে সিলেক্ট করতে হবে। কি কি বললাম? একটা বললাম সারফেস ফিডার, একটা বললাম কলাম ফিডার, আর একটা বললাম বটম ফিডার। তো সারফেস ফিডারের এক্সাম্পল দেখো, সিলভার কার্প, কাতলা, এরা হচ্ছে সারফেস ফিডার 1 নাম্বার আর 2 নাম্বার। কলাম ফিডার কি? রোহু মানে রুই মাছ, সেটা হচ্ছে কলাম ফিডার, মিডিল জোনে থাকে। ঠিক আছে, কে কি খায় এটা দেখো, সিলভার কার্প কি খায়? 1 নাম্বারটা ফিডস অন ফাইটোপ্ল্যাঙ্কটন। কাতলা কি খায়? জু প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন আমি বললাম না যে মাইক্রোস্কোপিক অ্যাকোয়াটিক প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল, যদি প্ল্যান্ট হয় তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন, আর যদি অ্যানিমাল হয়, অ্যাকোয়াটিক মাইক্রোস্কোপিক অ্যানিমাল হয়, তাহলে জু প্ল্যাঙ্কটন। তো সিলভার কার্প খায় হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, কাতলা খায় জু প্ল্যাঙ্কটন। রোহু কি খায়? রোহু খায় ফিডস অন ডিকেইং প্ল্যান্টস এন্ড ডেট্রিটাস, মানে মরে যাওয়া গাছের পাতা এগুলো খায়। হ্যাঁ, তারপরে গ্রাস কার্প এরা কি খায়? এরা খায় হচ্ছে তোমার অ্যাকোয়াটিক প্ল্যান্টস খায়, উইডস খায়, যেগুলো অন্য মাছগুলো খায় না, নট ইউজড বাই আদার স্পিসিস, অন্য মাছ যেগুলো খায় না সেগুলো খায় হচ্ছে গ্রাস কার্প। তারপরে বটম ফিডার মৃগেল কি খায়? ডিকেইং প্ল্যান্টস এন্ড ডেট্রিটাস খায় নিচ থেকে। কমন কার্প কি খায়? এরা অমনিভোর, মানে এরা প্ল্যান্টও খায় আবার ছোট ছোট ইনসেক্টও খায়, তাদের এদেরকে বলে অমনিভোর। তাহলে আমাকে বলো, আমি যদি একটা পুকুরে একটা পুকুরে সিলভার কার্প, কাতলা আর রোহু, এই 3টা মাছকে যদি আমি রাখি, তাহলে কি এটা ভালো একটা কম্বিনেশন হলো? না, কারণ এখানে সিলভার কার্পও সারফেস ফিডার, আবার কাতলাও সারফেস ফিডার, তো দুজনেই সারফেসে থাকবে, মারামারি করবে। বুঝতে পারলাম? তাহলে আমি যদি মনে করো সিলভার কার্প নিলাম, আর এইদিকে হচ্ছে তোমার সিলভার কার্প নিলাম, এইদিকে রোহু নিলাম, আর এইদিকে মনে করো মৃগেল নিলাম, বুঝতে পারলাম? একটা সারফেস ফিডার, একটা কলাম ফিডার, একটা বটম ফিডার, তাহলে তোমার অনেক বেশি লাভ হবে, কেউ কারোর সাথে মারপিট করবে না। হলো? তাহলে কম্পোজিট ফিশ কালচার এটা কিন্তু আসার মতো একটা, পরীক্ষায় আসার মতো একটা জিনিস। তো স্যার, আমি যে ধরে নাও আমি আজকে 2 কোটি টাকা ইনভেস্ট করে একটা ফিশারি বানাতে চাই, তো এই ফিশারি বানাবো, তো এই ফিশারি যেখানে সেখানে বানানো যায় না। ফিশারি বানানোর জন্য এই যে দেখো লেখা আছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু বি টেকেন ইনটু কনসিডারেশন ফর ফিশ কালচার। কি কি? টোপোগ্রাফি মানে লোকেশন। তুমি দেখা গেলো হাই রোডের পাশে একটা ফিশারি বানালা, সারা দিন গাড়ি ঘোড়া, অত আওয়াজে কিন্তু মাছরা খুব ডিস্টার্ব হয়ে যায়, ওদের গ্রোথ অত ভালো হয় না, অত বেশি ডিম দেয় না। তো একটু কোয়াইট, একটু ভালো জায়গা লাগে। 2 নাম্বার ওয়াটার সোর্সেস অ্যান্ড কোয়ালিটি, পুকুরের মধ্যে বৃষ্টি হলে জলটা কোথা থেকে আসছে? ধুয়ে ধুয়ে। দেখা গেলো পাশের এগ্রিকালচারাল মানে এগ্রিকালচারাল ফিল্ড থেকে আসছে, যার মধ্যে আছে কেমিক্যাল ফার্টিলাইজার, তাহলে তোমার মাছগুলা মরে যাবে। 2 নাম্বার সয়েল কোয়ালিটি, মানে তোমার পুকুরের আশেপাশে যে সয়েল গুলো আছে, সয়েলটা মানে ওর মধ্যে দেখা গেলো কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড, অ্যাসিড এগুলো বেশি থাকছে, তাহলে তো তোমার পুকুরটাও ভালো থাকবে না। এগুলো দেখতে হবে। তারপরে মাছের গ্রোথের জন্য লো ওয়াটার টেম্পারেচার, মানে 8 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। তার মানে তোমাকে পুকুরের চারিদিক দিয়ে অনেক গাছ লাগাতে হবে, যাতে ছায়া থাকে আর টেম্পারেচারটা যাতে একটু কম থাকে, গরমের দিনেও যাতে পুকুরটা গরম না হয়ে যায়। তো এনিওয়ে, তো ফিশের বড় হওয়ার মানে লাইফ সাইকেলের অনেকগুলো স্টেজ হয়। একদম ছোট ছোট ফার্টিলাইজড এগ গুলোকে বলে স্পন। ঠিক আছে, একদম মানে জাস্ট এগ, যেগুলোর মধ্যে যেই এগের সাথে স্পার্মের ফার্টিলাইজ হয়েছে, সেগুলোকে কি বলে? স্পন। এবার স্পন গুলো ডিম ফুটে যখন বেরোয়, যখন ওদের লেন্থ 4 থেকে 5 মিলিমিটার, তখন বলে হ্যাচলিং। তারপরে আরেকটু বড় হয় তখন ওদেরকে বলে ফ্রাই। আর যখন একটু আঙ্গুলের মতো, একটু ফিঙ্গারের সাইজের লম্বা হয়, তখন বলে ফিঙ্গারলিং, অ্যাডাল্ট লাইফ ফিশ। ঠিক আছে? আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে ইনডিউস ব্রিডিং অর হাইপোফাইজেশন। ইনডিউস ব্রিডিং অর হাইপোফাইজেশন, এখান থেকে এত অবধি এটাও 3টা স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
হ্যাঁ, এটার হেডিং কি? ইনডিউসড ব্রিডিং অর হাইপোফাইজেশন। মাছ কি সারা বছর ডিম দেয়? মাছ মেনলি কোন সিজনে ডিম দেয়? রেইনি সিজনে ডিম দেয়, ঠিক আছে। কিন্তু বাঙালিদের মাছের ডিমান্ড সারা বছর লাগে, বুঝতে পারলো তো? তো সারা বছর আমরা কিভাবে ফিশ সাপ্লাই দিচ্ছে তোমার ফিশ ফার্মাররা, সারা বছর কিভাবে মাছের তো ইলিশ মাছ যেটা বর্ষার টাইমে বেশি হয়, তো সারা বছরই তাও ইলিশ পাওয়া যাচ্ছে। কিভাবে এটা পসিবল? ওরা তো স্যার সিজনালি ডিম দেয়। মরা মাছের ডেড বডি গুলোকে 1 বছর ধরে স্টোর করে রাখবেন, পাগলই চলে। একটা মাছ ধরার 3-4 দিনের মধ্যে সেল করতে হয়, তাও না, দুই দুই দিনের মধ্যে স্টোর করে রাখা হয় না। ইনডিউস ব্রিডিং অর হাইপোফাইজেশন, যে টেকনিকটা আবিষ্কার করেছিল আলী কুনহি বলে একজন, মানে সায়েন্টিস্ট বা কিছু একজন হবে, কেউ একজন হবে। তো ভালো করে বোঝো, তোমার কথাটা শোনো। দেখো, আমি হিউম্যানের ব্রেন, মানে এমনি ব্রেন দিয়ে বুঝাচ্ছি। ব্রেনের নিচে একটা গ্ল্যান্ড থাকে যেটার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড, শোনো। এবারে পিটুইটারি গ্ল্যান্ড একটা মানে একটা অ্যানিমাল যখন বড় হয় তখন ওর পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা হরমোন সিক্রিট হয়, যেই হরমোনটার নাম হচ্ছে ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ। এত কিছু লাগবে না, তাও গল্পটা শোনো, ইন্টারেস্টিং খুব। এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন মেল গোনাড, মানে টেস্টিস, মেল গোনাডে যদি গোনাডে গিয়ে এফেক্ট করে, তখন মেল গোনাড স্পার্ম প্রোডাকশন শুরু করে, বুঝতে পারছো? আর ফিমেল গোনাড মানে ওভারি, ফিমেল গোনাডকে যদি এটা এফেক্ট করে, ফিমেল গোনাড মানে ফিমেল ওভারিকে যদি এফেক্ট করে, তখন তখন ফিমেল গোনাড থেকে এগ প্রোডাকশন শুরু হয়। কি লিখে যাচ্ছি, এটা স্মলাতে লিখবো না। যাই হোক, মানে মোট কথা কি বললাম, এফএসএইচ ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন, যেটা যেটা ছেলেদের পিটুইটারি থেকেও সিক্রিট হয়, মেয়েদের পিটুইটারি থেকেও সিক্রিট হয়, এটা হিউম্যানও হয়। বড় হলে পড়বা এগুলো যদি বায়োলজি নাও। তো মেল গোনাড থেকে তখন কি প্রোডাকশন শুরু হয়? স্পার্ম। আর ফিমেল গোনাড থেকে কি এগ প্রোডাকশন শুরু হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মাছের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে এফএসএইচ সারা বছরই সিক্রিট হয়, বুঝলা? সেজন্য মানুষ সারা বছরই বাচ্চা দিতে পারে, মানুষের কোনো সিজন নাই। কিন্তু মাছ, কুকুর, বিড়াল, এদের কিন্তু একটা কি সিজন হয়। তো কেন? কারণ ওদের, ধরো নাও মাছের ক্ষেত্রে পিটুইটারি গ্ল্যান্ড থেকে এফএসএইচ সিক্রিট হবে মনসুনের টাইমে, মনসুনের বৃষ্টির টাইমে এফএসএইচ এর, কারণ এখানে টেম্পারেচার অ্যাটমসফিয়ারের উপরে এফেক্ট করে ওদের এই পিটুইটারিটা অ্যাক্টিভ হয়, তখন এফএসএইচ সিক্রিশন হয়। এবার কি করলো, ওই ওই সায়েন্টিস্টটা কি করলো, একটা মরা মাছের পিটুইটারি নিল, বুঝলা? ভাবো একটা ভাবো মরা মাছের পিটুইটারি, এই পিটুইটারিটাকে বের করলো, বের করে এটাকে প্যাসেল আর মর্টার দিয়ে এটার একটা পেস্ট বানালো, এই পিটুইটারির একটা পেস্ট বানালো বা পিটুইটারির জুস। মানে কি বলতো, পিটুইটারি থেকে কি বের করে নিল? এফএসএইচ বের করে নিল। তারপরে দুইটা জ্যান্ত মাছ নিল, একটা মেল ফিশ আর একটা ফিমেল ফিশ। এটা ভাবো মেল সাইন আর এটা হচ্ছে ফিমেল সাইন। তো অন্য মরা মাছের পিটুইটারির যে এক্সট্রাক্টটা একটা ইনজেকশনের মধ্যে লোড করে এই মেল ফিশকে ইনজেক্ট করে দিল, আবার এই ফিমেল ফিশকে ইনজেক্ট করে দিল। তো ওদেরকে ইনজেক্ট করে দিল মানে কি ইনজেক্ট করে দিল বলো তো? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। তো যদি ওটা মনসুন সিজন নাও হয়, তবুও যদি ওরকম ভাবে ওদেরকে হরমোনালি ইনডিউস করা যায়, তাহলে মেল ফিশটা কি প্রোডাকশন শুরু করে দিবে? স্পার্ম। আর ফিমেল ফিশটা কি প্রোডাকশন তৈরি করে দিবে? এগ অর ওভাম তৈরি করে দিল। তারপরে যখন করার পরে মানে 5-6 দিন পরে এই ছেলে মাছটার পেটের মধ্যে টিপ দিয়ে স্পার্ম গুলোকে বের করা হয় একটা বাকেটের মধ্যে, স্পার্ম গুলোকে বের করা হয়। না, আগে ওভামটা বের করা হয়, দাঁড়াও। মেয়ে মাছের পেটের মধ্যে টিপ দিয়ে তোমার আগে ওভামটাকে বের করে নেওয়া হবে, ওভাম গুলোকে কালেক্ট করে নেওয়া হবে।
তারপরে ছেলে মাছের পেটের মধ্যে টিপ দিয়ে স্পার্ম গুলোকে বের করে নেওয়া হবে, বুঝতে পারলা? তাহলে এই বালতিটার মধ্যে স্পার্ম আর ওভেমের ফিউশন হবে, মানে কি ফার্টিলাইজেশন হলো। এরকম হাত দিয়ে গুলাই দেয় এগুলা। হ্যাঁ, দেখছি আমি ইউটিউবে। তারপরে কি করলো যে পরের দিন এই ডিমগুলার থেকে ছোট ছোট বাচ্চা বেরোয় আসে। তারপরে বাচ্চাগুলোকে হ্যাচারির মধ্যে ঢেলে দেয়, মানে হ্যাচারি মানে সিমেন্ট দিয়ে তৈরি করা ছোট্ট ট্যাঙ্কি, ওর মধ্যে রেখে দেয়। ওখানে একটা মানে মনে করো স্রোত হচ্ছে এরকম একটা সিমুলেশন করে দেয় মোটর টোটর দিয়ে, এমন ভাবে জলের সাপ্লাইটা দেয় যেন মনে হচ্ছে ওখান দিয়ে নদীর মধ্যে আছে এরকম ভাবে। তো ওখানে ওই মাছগুলোকে খাবার দেয়, মাছগুলো বড় হয়, তারপর ওখান থেকে আরেকটু বড় হ্যাচারিতে এরকম করতে করতে মানে কি কি যেন স্টেজ ছিল। একদম শুরুতে ছিল কি আহ, শুরুর মাছগুলো কি ছিল, স্পন, স্পন থেকে তারপরে কি হবে হ্যাচলিং, হ্যাচলিং থেকে হবে কি ফ্রাই, ফ্রাই থেকে হবে ফিঙ্গারলিং। যখন ফিঙ্গারলিং হলো তখন ওদেরকে বড় পুকুরের মধ্যে ছেড়ে দেয়, তারপরে ওখানে ওরা বড় হয়। তাই এটা কি সিজনটাকে চেক করা গেল, বুঝতে পারলা কথাটা? যে মনসুন সিজন ছাড়াও তুমি যে কোনো সিজনে এই প্রসেসটা করে তুমি সারা বছর ফিশের সাপ্লাই দিতে পারো। এটাকেই বলে ইনডিউস ব্রিডিং, মানে ওদের ব্রিডিংটা জোর করে করানো হচ্ছে, ইনডিউস করে করানো হচ্ছে, যেখানে কি ইনজেক্টিং ফিশ পিটুইটারি হরমোন, প্রসেসটার নাম হচ্ছে হাইপোফাইজেশন। তো ইনডিউস ইনডিউসড স্পনিং, স্পনিং মানে কি তোমার হচ্ছে রিলিজিং অফ ফার্টিলাইজড ডেভেলপিং এগ ইন ফিশ লেড টু, এটার জন্য চলে এসেছে ব্লু রেভলিউশন। মাছের আর কোনো মানে অভাব নেই। ব্লু রেভলিউশন থ্রু ফিশ কালচার। কারেন্ট এখন কি বলতো, পিটুইটারি পিটুইটারি হরমোনের এক্সট্রাক্ট বের করা ছাড়াও সিনথেটিক হরমোন বের করা গেছে, যেমন ওভাপ্রিন, ওভাটাইড, নোভা। এগুলোর জন্য অন্য মাছের পিটুইটারি কে কালেক্ট করার কোনো দরকার নেই, এই হরমোনটাকে ডাইরেক্ট ইনজেক্ট করলেই হয়ে যাবে। তাহলে এত অবধি হয়ে গেল আমাদের ফিশারি। চলো। 13, 13, 13,